আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে ডেন্টাল সিরামিক্স। আচ্ছা, এটা এইচডিএম এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা থেকে বরাবরের মতো হচ্ছে প্রফে রিটেন কোশ্চেন, তারপর হচ্ছে ভাইভা। আচ্ছা, প্রফ ভাইভা ছাড়াও এছাড়া কার্ড টার্ম আইটেম সব কিছুতেই সব কিছুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমি তোমাদের সাথে মেন্টর হিসেবে আছি ফিরোজ আহমেদ ফাহিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। ওকে, তাহলে আমরা পড়াশোনায় আসি। তো প্রথমে আমরা কিছু ছবি দেখি। হ্যাঁ, আচ্ছা, এইখানে ছবিগুলো তোমাদের কাছে খুবই পরিচিত, তাই না? এখানে হচ্ছে এগুলো কিছু কাপের ছবি, ঠিক আছে? এরকম বাসায় দেখছো যে কাপ, ফ্রিজ, বিভিন্ন রকমের জগ, মগ। এই যে এগুলো কোন ধরনের? এগুলো হচ্ছে সিরামিক। আমরা বলি না এগুলো হচ্ছে কিসের? এগুলো হচ্ছে সিরামিক্সের তৈরি, ঠিক আছে? সিরামিক্স সিরামিক্স তোমাদের কাছে, আমাদের কাছে, সবার কাছেই মোটামুটি খুবই পরিচিত, বিশেষ করে যারা মেয়েরা তো সবচেয়ে বেশি এর সাথেই পরিচিত। আচ্ছা, তো এই সিরামিক্স আর এই পাশে হাতের ডান পাশে যে ছবিটা দেখাচ্ছি, এই টুথগুলোও হচ্ছে সিরামিক্সের তৈরি, ঠিক আছে? এখন দুইটাই তো হচ্ছে সিরামিক্স, তাহলে দুইটা সিরামিক্সের মধ্যে কি আদৌ পার্থক্য আছে কি নাই, এটা আমরা এখন দেখব। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেন্টাল সিরামিক্স, ঠিক আছে? আমাদের টপিকটা হচ্ছে ডেন্টাল সিরামিক্স। আমাদের টপিক কিন্তু সিরামিক্স না, আমাদের টপিক হচ্ছে ডেন্টাল সিরামিক্স। তার মানে আমরা বুঝতে পারতেছি এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, দেখো এইখানে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার দুটো ছবি দেওয়া আছে। তো বিফোর যে ছবিটা, এখানে টুথগুলো দেখতে পাচ্ছো যেরকম আছে, আর আফটার টুথগুলো কিন্তু অনেকখানি পরিবর্তন চলে আসছে। এই পরিবর্তনটা কিভাবে আসছে? এইখানে হচ্ছে আমরা সিরামিক্সের এখানে হতে পারে ল্যামিনেটস ইউজ করা হয়েছে, ঠিক আছে? ল্যামিনেটস কি আমরা একটু পরে জানবো। তো সহজ কথা হচ্ছে সিরামিকের টুথ বসানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা প্রথম একটু ডেফিনেশনটা দেখি। আসলে প্রথম আমাদেরকে জানতে হবে সিরামিক্স কি, এরপর আমরা জানবো হচ্ছে ডেন্টাল সিরামিক্স কি, ঠিক আছে? কারণ কি, সবার প্রথমে আসছে সিরামিক্স, এরপর হচ্ছে ডেন্টাল সিরামিক্স, তাই না? আচ্ছা, তো শুরুতে যে আমরা সিরামিক্স বলতে আসলে কি বুঝি? সিরামিক্স বলতে একদম সহজ কথায় এটা এক ধরনের কম্পাউন্ড, তাই না? এক ধরনের যৌগ, কম্পাউন্ডস অফ ওয়ান অর মোর মেটালস। তাহলে আমরা বুঝলাম যে এখানে মেটাল থাকতেছে, সাথে সাথে কি থাকতেছে? উইথ নন মেটালিক এলিমেন্টস, ঠিক আছে? একটা নন মেটালিক এলিমেন্টের সাথে মেটাল থাকতেছে, এক বা একাধিক মেটাল। এই নন মেটালিক এলিমেন্টসের মধ্যে স্পেশালি হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো বুঝছি। তো আর কি বলছে এখানে? যে এইগুলোকে, এই যে আমরা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল স্টেবল সাবস্টেন্স। হ্যাঁ, তাহলে দে আর ফর্মড অফ কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল স্টেবল সাবস্টেন্স, মানে কেমিক্যালি বায়োকেমিক্যাল স্টেবল থাকে, মানে এর পরিবর্তন হয় না, বিক্রিয়া করে না। ইনার্ট, ঠিক আছে? ইনার্ট। আচ্ছা, ইনার্ট এই এমন যৌগ বা এমন উপাদান পাওয়া যায়, ঠিক আছে? আর স্ট্রং, শক্ত, হার্ড, স্ট্রং শক্তিশালী, শক্ত এবং ভঙ্গুর, এবং হচ্ছে ইনার্ট, ঠিক আছে? ইনার্ট নন কন্ডাক্টরস, এবং এরা হচ্ছে কন্ডাক্টরস হিসাবে কাজ করে না। খুবই গুরুত্বপূর্ণ, সিরামিক্স হচ্ছে কন্ডাক্টর হিসাবে কাজ করে না। ওকে, কন্ডাক্টর হিসেবে আচ্ছা, তোমরা একটা জিনিস দেখছো কি না, যে বড় বড় বিদ্যুতের ইসের সাথে, খুঁটির সাথে কিন্তু সিরামিক্সের এক ধরনের মেটাল, এক ধরনের থাকে। আচ্ছা, এটা দেখছো কিনা জানি না। ধরো এই একটা পিলার, এই একটা পিলার বা খাম্বা, বড় বড় খাম্বার সাথে দেখবা যে কালো রঙের, ধরো এরকম আছে। ধরো এগুলোর সাথে হচ্ছে কালো রঙের কিছু দেখতে কাপ্রিজের মতো দেখা যায়। এগুলো একটু খেয়াল করো তোমরা, যদি শহরেও দেখবে, গ্রামেও তো পাবা। হ্যাঁ, এরকম কিছু আছে, এবং এদের সাথে কিন্তু তার জোড়া দেওয়া থাকে, ঠিক আছে? এদের সাথে তারটা জোড়া দেওয়া থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই এই তারটা জোড়া দিছি এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, যে তারগুলো জোড়া দিচ্ছি, এই জোড়া দেওয়ার আহ, এই জিনিসগুলো কেন লাগতেছে? কারণ এই তারগুলো যে এরকম কানেকশন আছে একটার সাথে আরেকটা, এই তারগুলো কিন্তু হচ্ছে, এতে ইনসুলেশন থাকে না, ইনসুলেশন থাকে না, ইনসুলেশন বা অপরিবাহী পদার্থের আবরণ থাকে না এই তারগুলোতে। এবং এইটা যাতে সরাসরি এইখান থেকে হচ্ছে সরাসরি খুঁটিতে বা খাম্বাতে যাতে এই পিলারে যাতে কারেন্ট চলে না আসতে পারে, ঠিক আছে? এটা যেন কন্ডাকশন না করতে পারে, এই জন্য আমরা একটা ব্যারিয়ার দিচ্ছি, একটা ইনসুলেটর ইউজ করতেছি। এইটাই হচ্ছে সেই সিরামিক্স। হ্যাঁ,
সিরামিক্স তোমাদের কিন্তু আমাদের কিন্তু যে লাইফে অনেক বেশি পরিচিত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনার্ট, এরা বিক্রিয়া করে না, নন কন্ডাক্টরস, এরা হচ্ছে কন্ডাক্টর হিসাবেও কাজ করে না। ঠিক আছে, তাহলে কিসে কাজ করে? ইনসুলেটর হিসাবে। এখন কন্ডাকশন দুই রকম হইতে পারে, সবসময় মনে রাখো কন্ডাকশন করে রকম, মোটামুটি দুই রকম, সেটা হচ্ছে থার্মাল এবং ইলেকট্রিক্যাল, দুই ধরনের কন্ডাকশন, কোনোটাতেই এরা কাজ করে না। ঠিক আছে, তাহলে কোন কি বললাম যে থার্মাল এবং ইলেকট্রিক্যাল কোনো কন্ডাক্টর হিসাবে কোনো কিছুই পরিবহন করে না। ওকে, এই হচ্ছে আমাদের, এইটা আমরা নর্মাল সিরামিক্সের কথা বলতেছি। আচ্ছা, এরপর আমরা আসবো যে ডেন্টাল সিরামিক্স। তো এখানে কি থাকে, আরও কি থাকে? এখানে হচ্ছে ক্যাওলিন থাকে অথবা চায়না ক্লে থাকে। হ্যাঁ, এই চায়না ক্লেটা যে আমরা কেন, আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ন্যাচারাল বা আমরা যেটা নর্মালি পাই সেই সিরামিককে ব্যবহার করতে পারি না ডেন্টিস্ট্রিতে? এর কারণ হচ্ছে এখানে ক্যাওলিন বা চায়না ক্লে থাকে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে নট সুইটেবল টু ইউজ ইন ডেন্টিস্ট্রি, আমরা এটাকে ডেন্টিস্ট্রিতে ইউজ করতে পারি না। ওকে, আচ্ছা, তো আমরা যদি ডেন্টিস্ট্রিতে ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ট্রান্সলুসেন্সি আনতে হবে, ট্রান্সলুসেন্সি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড ইনক্রিজ স্ট্রেংথ, রিডিউস পোরোসিটি, অর্থাৎ ন্যাচারাল যে পোর্সিলিন আছে বা ন্যাচারাল, এটাকে আমি সিরামিক পোর্সিলিন, কিন্তু কথা দুটো একই। তাহলে আমরা ধরো সিরামিক্স, ওকে, আমরা সিরামিক থেকে আনবো ডেন্টাল সিরামিকে কনভার্ট করব, ডেন্টাল সিরামিক, ডি সিরামিক মানে ডেন্টাল সিরামিক। তাহলে আমাদেরকে কি অ্যাড করতে হবে? এখানে আমাদেরকে ক্যাওলিন, এখানে আমাদেরকে ফেলসপার অ্যাড করতে হবে। ঠিক আছে, ফেলসপার অ্যাড করতে হবে। ফেলসপার কি আমরা একটু পরে দেখব ফেলসপার। তাহলে এখানে আমাদেরকে ফেলসপার অ্যাড করতে হবে। আমাদেরকে ফেলসপার ছাড়াও আর কি রিডিউস করতে হবে বা কি মাইনাস করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে চায়না ক্লে বা ক্যাওলিন। হ্যাঁ, ক্যাওলিনটাকে কমাইতে হবে, ক্যাওলিন কমাবো, ফেলসপার অ্যাড করবো, তাহলে সেটা ডেন্টাল সিরামিক্সে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ফেলসপার বা যেটাকে আমরা বলি হচ্ছে পটাশ ফেলসপার অথবা সোডিয়াম ফেলসপার, দুই রকম হতে পারে, বা সোডা ফেলসপার। তাহলে এই ফেলসপার, এটা হচ্ছে সংকেত আমাদের। হ্যাঁ, K2O L2O3 এবং হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এইটা হচ্ছে আমাদের পটাশ ফেলসপারের সংকেত। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ডেন্টাল সিরামিক্স। বা ডেন্টাল পোর্সেলিন কি? এর ডেফিনেশনের শুরুতেই বলা আছে যে হোয়েন ফেলসপার আর অ্যাডেড উইথ সিরামিক, অর্থাৎ আমি এখানে ফেলসপারের সাথে আমি সিরামিকের সাথে আমি ফেলসপার অ্যাড করতেছি। ঠিক আছে, এই ফেলসপার অ্যাড করলে কি সুবিধা হবে? এই যে সিরামিকটা আছে সেটা ট্রান্সলুসেন্ট হবে, ট্রান্সলুসেন্ট। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সলুসেন্ট, ট্রান্সপারেন্ট আর হচ্ছে অপ্যাক, এর কথাগুলোর মানে আসলে কি? ট্রান্সলুসেন্ট, আচ্ছা একটা একটা বলি। ট্রান্সপারেন্ট কথার মানে হচ্ছে স্বচ্ছ। কি বুঝতে পারছো? ট্রান্সপারেন্স কথার মানে স্বচ্ছ, মানে তুমি যেমন একটা গ্লাস অথবা ধরো কিউব, আচ্ছা যাই হোক, ধরো একটা গ্লাস, এপার থেকে ওপার দেখা যায়, এটা হচ্ছে কি? স্বচ্ছ। আচ্ছা, ধরো এটা একটা কিউব, গ্লাসের কিউব, এপার থেকে ওপারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। এবার হচ্ছে ট্রান্সলুসেন্ট। ঠিক আছে, ট্রান্সলুসেন্ট হচ্ছে অর্ধ স্বচ্ছ টাইপের। আচ্ছা, অর্ধ স্বচ্ছটা কীরকম? ধরো একটা গ্লাস নিছো, এই গ্লাসের মধ্যে বরফ, কিছু পানি নিছো এবং বরফ নিছো। ঠিক আছে, বরফের টুকরা ভাসতে কী হবে? এর বাইরে হচ্ছে বিন্দু বিন্দু পানি জমা হবে, তাই না? এবং সেই অবস্থায় গ্লাসটা ছিল কি? গ্লাসটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশ তুমি দেখতে পাচ্ছ, এখন যখন পানি জমছে তখন ওই অপর পাশে ধরো একটা বল আছে বা অন্য কিছু একটা আছে, ধরো এই পাশে একটা কিছু আছে, এই পাশে একটা কিছু আছে। হ্যাঁ, অপর পাশে তুমি এই পাশ থেকে আবছা দেখবা। ঠিক আছে, এটাকে অর্ধ স্বচ্ছ, আবছা, তাই না? আবছা দেখবা, পুরোপুরি সম্পূর্ণ কিন্তু দেখতে পারবে না, এটাই হচ্ছে ট্রান্সলুসেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর অপ্যাক, আরেকটা কথা হচ্ছে অপ্যাক মানে হচ্ছে, অপ্যাক কথার মানে হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে, অস্বচ্ছ, অপ্যাক কথার মানে হচ্ছে অস্বচ্ছ। আচ্ছা, তাহলে কি বললাম? যে আমরা যখন হচ্ছে ন্যাচারাল যে সিরামিক্সের সাথে ফেলসপার অ্যাড করব, ওই যে ফেলসপার দেখলাম, পটাশ ফেলসপার আছে, সোডা ফেলসপার অ্যাড করব, কেন অ্যাড করব? টু মেক ইট ট্রান্সলুসেন্ট, এটাকে অর্ধস্বচ্ছ বানানোর জন্য। অ্যান্ড ক্যাওলিন ইজ রিডিউস টু মিনিমাম অফ জিরো। এই যে প্রথমে এই কথাগুলো বলে ফেলছি যে আমরা সিরামিক থেকে ডেন্টাল সিরামিক বানাতে হলে আমাদের কি লাগবে? প্রথম কথা হচ্ছে এখানে ফেলসপার অ্যাড করতে হবে, ক্যাওলিনটা জিরো বানিয়ে দিতে হবে বা একদম কমাই দিতে হবে। ওকে, আচ্ছা, সেটাকে আমরা তখন কি নামে পরিচয় দেব? তখন সেটাকে ডেন্টাল পোর্সেলিন নামে পরিচয় দেব। আচ্ছা, এই ডেন্টাল পোর্সেলিনে শুধুমাত্র এইগুলাই থাকে না, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন হচ্ছে
অক্সিজেন তো থাকবেই, তার সাথে ওয়ান অর মোর মেটালিক অর সেমি মেটালিক এলিমেন্ট থাকবে। যেমন মেটালিকের মধ্যে কী কী থাকতে পারে? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, টাইটানিয়াম, লিথিনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, সোডিয়াম, টাইটানিয়াম থাকে, জিরকনিয়াম। এগুলো হচ্ছে এইসব জিনিস আমরা কি করব, এইসব জিনিস আমরা খুঁজে পাবো কিন্তু এইখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ডেন্টাল সিরামিক্স। এখন ডেন্টাল সিরামিক্সের কিছু এইখানেই দেওয়া আছে, এগুলো আমরা পরে পড়বো যে এগুলো কীভাবে আসে ম্যানুফ্যাকচার করতে পারি। পোর্সেলিন পাউডার নিব, লিকুইড ডিস্টিল ওয়াটার নিয়ে সেখানে একটা মাছ তৈরি করব, একটা মিশ্রণ বানাবো। সেই মিশ্রণটাকে আমরা কি করব, ফায়ারিং টেম্পারেচারে দিব, দেওয়ার পর সেটাকে কুইনজিং করব। কুইনজিং মানে হচ্ছে হিট ট্রিটমেন্ট অন কাইন্ড অফ। সেটা হচ্ছে কি, যে আমি হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে সাডেনলি লোয়ারে নিয়ে যাব। অর্থাৎ ধরো হায়ার টেম্পারেচারে আছে, হায়ার টেম্পারেচার থেকে সাডেনলি আমি কোথায় নিয়ে যাব, লোয়ারে নিয়ে যাব, লোয়ার টেম্পারেচারে নিয়ে যাব। হ্যাঁ, র্যাপিড কুলিং বলে যেটাকে, র্যাপিড কুলিং। আচ্ছা, র্যাপিড কুলিং করলে এই যে এলিমেন্টসের কি হয়, ভিতরের গত অর্থাৎ প্রপার্টি চেঞ্জ আসে, স্ট্রাকচারাল চেঞ্জ আসে। হ্যাঁ, আচ্ছা, এবং পরে হচ্ছে ফ্রিটিং করবো। এগুলো কি হচ্ছে ফ্রিটিং করে, এবং হচ্ছে গ্রাউন্ড টু ফাইন পার্টিকেল। ফ্রিটিং মানে হচ্ছে ভাঙা আর কি, ভাঙা টাইপের একটা প্রসেস। গ্লাস যেমন করে ভাঙি, ফ্রিটিং ওরকম ফ্রিটিং করে সেটাকে আমরা হচ্ছে ফাইন গ্রাউন্ড পাউডার পাবো আর কি। এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচার, যে আমরা আসলে কীভাবে এটাকে ম্যানুফ্যাকচার করতে পারি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে কী কী থাকে, এগুলোর সিলিকার ফর্ম থাকে। সিলিকার কী কী ফর্ম থাকে? ক্রিস্টালাইন, নন ক্রিস্টালাইন। ক্রিস্টালের মধ্যে কোয়ার্টজ, ট্রাইডিমেট এবং হচ্ছে ক্রিস্টোবেলাইট। ক্রিস্টোবেলাইট, ট্রাইডিমেট এগুলো আগেও পড়ছি আমরা। আর হচ্ছে নন ক্রিস্টালের মধ্যে হচ্ছে ফিউজড কোয়ার্টজ থাকে। হ্যাঁ, এগুলো আমরা সামনেও পড়বো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি আমরা অ্যাপ্লিকেশন আগে আমরা দেখব, ছবি দেখে দেখে পড়বো যে অ্যাপ্লিকেশনটা আসলে কীভাবে হয় সেই জিনিসটা ছবি দেখবো। আচ্ছা, ছবি দেখবো কীভাবে? প্রথম কথা হচ্ছে দেখো যে এখানে লেখা আছে অনলে, ইনলে এবং হচ্ছে ক্রাউন। এগুলোকে আমাদের চিনতে হবে আগে। অনলে, ঠিক আছে, অনলে, ইনলে আর হচ্ছে ক্রাউন। এই তিন ধরনের, এগুলো সবই সিরামিকের তৈরি। এই সবগুলো আমরা কি দিয়ে তৈরি করতে পারি? সিরামিক দিয়ে তৈরি করতে পারি। কি কি তৈরি করতে? অনলি, ইনলে, ক্রাউন। আচ্ছা, ক্রাউন তো একদম কমন। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা মনে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল টুথ, তাই না? এই আশেপাশে ন্যাচারাল টুথ মনে হচ্ছে না? ন্যাচারাল টুথের উপরে কিছু একটা বসানো হচ্ছে, পোশাক পরানো হচ্ছে। তো এই পোশাকটা অর্থাৎ সামনের দিকে ওয়ান সাইডের যে পোশাকটা, একটা সাইডের পোশাক, ধরো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে এরকম যদি হয়, ধরো তুমি একটা ড্রেস পরছো, সেই ড্রেসটা শুধু সামনের দিকের অংশে, পিছনের দিকে নেই। আচ্ছা, তো এরকম আর কি অনেকটা। এটা হচ্ছে ল্যামিনেন্টস। হ্যাঁ, ল্যামিনেন্টস, অ্যাস্থেটিক ল্যামিনেন্টস। তাহলে ল্যামিনেন্টস কি বা ভিনিয়ার্স? এই ল্যামিনেন্টসের আরেকটা নাম হচ্ছে ভিনিয়ার, ঠিক আছে, ভিনিয়ার। এগুলো খুবই কমন। ভিনিয়ার, বুঝতে পারছো? মানে এমন একটা পোশাক যেটা শুধু তোমার সামনের দিকটা ঢেকে রাখছে, এটাকে বলে হচ্ছে ল্যামিনেন্টস। আচ্ছা, তাহলে ল্যামিনেটস বানাইতে পারি। তারপর এছাড়া দেখো এইখানে হচ্ছে ব্রিজ, এটা কিন্তু ব্রিজ, তাই না? ব্রিজ, বুঝতে পারতেছো? এই পেশে একটা খুঁটি, এই পেশে একটা খুঁটি, মাঝখানে স্প্যান। হ্যাঁ, এটাকে বলা হয় শর্ট স্প্যান ব্রিজ। যদি হচ্ছে তিনটা বা তারকম তিনটা আর কি, লেস দেন তিনটা, মানে তিনটার বেশি হতে পারে না, তিনটার মতো সর্বোচ্চ, 1 2 3, অর্থাৎ তিনটা ক্রাউন একসাথে আছে, তাই না? শর্ট স্প্যান ব্রিজ বলা হয় এগুলোকে। এইবার দেখো এই পাশে একটা ক্রাউন দেখতে পাচ্ছ, একটু এই পাশে একটা ক্রাউন দেখতে পাচ্ছ, এবং তার অপর পাশটাতে আরও একটা ক্রাউন। তবে এইখানে পার্থক্য কি? এখানে দেখো ভিতরে একটা মেটাল মনে হচ্ছে, একটা মেটাল কিছু একটা স্তর আছে। হ্যাঁ, সেটাকে বলা হয় মেটাল কপিন না, কিন্তু কপিন না, মেটাল কপিন। হ্যাঁ, আমরা পিএমএফ এর ক্লাস পড়বো, সেখানে আবার ইনশাল্লাহ আরো ভালো করে জানবো মেটাল কপিং। হ্যাঁ, তাহলে মেটাল কপিং, এই মেটাল কপিংটা হচ্ছে আমরা পাই। তাহলে এইটা হচ্ছে মেটাল কপিংটা কখন? পিএফএম মানে পোর্সেলিন ফিউজ টু মেটাল। হ্যাঁ, মানে আমি যদি মেটাল এবং পোর্সেলিন দুইটাকে একসাথে ইউজ করি সেটাকে বলা হয় পিএফএম। এটা টপিক আছে, আলাদা ক্লাস আসবে ইনশাল্লাহ। পিএফএম তার মানে হচ্ছে পোর্সেলিন ফিউজ টু মেটাল। ওকে, তাহলে শর্ট স্প্যান ব্রিজ দেখলাম, মেটাল কপিং দেখলাম। এবার দেখি যে এখানে বলছে যে পার্থক্যটা আসলে কি, ভিনিয়ার্সের সাথে ক্রাউনের আসলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ভিনিয়ার হচ্ছে বন্ডেড টু আ সিঙ্গেল টুথ সারফেস, একটা সিঙ্গেল সারফেস, যে বললাম যে সামনের দিকে চামার মতো, শুধু সামনের অংশ ঢেকে থাকবে। আচ্ছা, আর যেটা হচ্ছে
ক্রাউন, সেটা হচ্ছে ফুল কাভারেজ অফ এন্টায়ার টুথ, মানে পুরো টুথটা সামনে পিছনে উপরে নিচে পুরো টুথটাকে ঘিরে ধরবে, ঠিক আছে? পুরো টুথটা যেরকম এরকম দেখতে পাচ্ছ সামনের দিকে, এটা তো সামনে সামনে পিছনে, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা হচ্ছে ফেসিয়াল, লিঙ্গুয়াল, অক্লুজাল, হ্যাঁ, এবং নিচের দিকে এটা। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে এই সারফেসটাকে আমরা বলি রিজ ল্যাব সারফেস, ঠিক আছে? এই যে এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছ, এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিজ ল্যাব সারফেস, রিজ ল্যাব, এই সারফেসটাকে আমরা বলি, এই সারফেসটাকে রিজ ল্যাব সারফেস, এটা লিখে দিচ্ছি। রিজ ল্যাব সারফেস, রিজ ল্যাব মানে কি, রিজ ল্যাব সারফেস, ল্যাব মানে কি কোনো কিছু বসানো। ধরো এটা যদি একটা রিজ হয় একটু, আচ্ছা ধরো এটা একটা রিজ, ঠিক আছে, বা গামের অংশ, এর উপর আমি টুটটা বসবে না, তাই না? এর উপর টুটটা বসবে, এই তো, মানে ব্যাপারটা হচ্ছে, আবার বলাই যে ধরো এটা একটা সারফেস, এর উপর টুটটা হচ্ছে এভাবে বসলো, এটা হচ্ছে রিজ ল্যাব, হ্যাঁ, এটাকে বলা হয়েছে রিজ ল্যাব সারফেস, রিজ ল্যাব সারফেস। এই যে বসছে টুটটা উপরে বসছে, ইয়েলো কালার যে টুটটা দেখাচ্ছে, এটা এটা এই সারফেসটার উপর বসছে, রিজের উপর বসছে, তাহলে রিজ ল্যাব, ল্যাব করে আছে, ঠিক আছে? তাহলে এই অংশটা বসে, তাহলে এই জায়গায় রিজ ল্যাব সারফেস বলা হয়। ওকে, তারপর এইখানে দেখো, এইখানে হচ্ছে এটা বুঝতে পারছো, অর্থোডন্টিক ব্যান্ডস অ্যান্ড ব্র্যাকেটস দুই টাইপের আছে, তোমরা কি বুঝতে পারতেছো? আপার জ এবং মানে আপারের টুথ, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার টুথ দুই ধরনের। আচ্ছা, এটার মধ্যে কোনটাকে কি বলে? এটা হচ্ছে ব্যান্ডস, বাঁকানো যেটা, ঠিক আছে, এই যে বাঁকানো যে মেটালের ওয়্যার, এটাকে আমরা বলি ব্যান্ডস, ব্যান্ড, ঠিক আছে? আর ব্যান্ড অ্যান্ড ব্র্যাকেটস, এগুলো হচ্ছে ব্র্যাকেটস, আটকাই রাখছে, ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই না, মনে করো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আটকাই রাখছে, এই দেখো ব্র্যাকেটগুলো কিন্তু চলচল করতেছে, এগুলো হচ্ছে সিরামিক্সের, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্র্যাকেটস, এই ব্র্যাকেটসগুলো হচ্ছে সিরামিক্সে, লিখে দিই পাশে। তাহলে এই সাদাটা হচ্ছে ব্যান্ডস, আর এটা হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে ব্র্যাকেটস, ঠিক আছে? এগুলোকে আমরা বলি হচ্ছে ব্র্যাকেটস, ব্যান্ডস অ্যান্ড ব্র্যাকেটস। ওকে, এই হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা এবার দেখি যে এই সবগুলো জিনিস কিন্তু আমরা চিনে ফেললাম, এবার আমরা একে একে সবগুলো কাজ করে ফেলি। প্রথম কথা হচ্ছে ইনলে অনলি, এবার অ্যাস্থেটিক ল্যামিনেটস বুঝাইছি, শর্ট স্প্যান ব্রিজ হচ্ছে এই ব্রিজটা, হ্যাঁ, এই যে ব্রিজটা শর্ট স্প্যান ব্রিজ। তারপর হচ্ছে ভিনিয়ার ফর কাস্ট মেটাল ক্রাউন অ্যান্ড ব্রিজ, কাস্ট মেটাল ক্রাউন ভিনিয়ারের জন্য আমরা ইউজ করতে পারি, আর্টিফিশিয়াল ডেঞ্চার টিথের জন্য বসাইতে পারি, কমপ্লিট পার্শিয়াল ডেঞ্চার ইউজ, এবং অর্থোডন্টিক ব্র্যাকেটস হিসেবেও, এই যে ব্র্যাকেটস এসে দেখলাম নিচে, ব্র্যাকেটসে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো এইখানে হচ্ছে একটু দেওয়া আছে যে সিরামিক্সের আমরা আসলে কিভাবে তৈরি করি রেস্টোরেশন, সেটার একটা প্রসেস আমাদের এত বেশি কঠিন করে জানার দরকার নেই, জাস্ট হচ্ছে দেখো স্লিপ কাস্টিং, ঠিক আছে, আমরা কাস্টিং করতেছি শুরুতে, স্লিপ কাস্টিং, এরপর হচ্ছে ইনক্রিম ফার্নেসে দিলাম, সিন্টার করলাম, সিন্টার কপিং, স্ল্যারি অ্যাপ্লিকেশনস, এমবেডেড ইনভেস্টমেন্ট, ইনফিল্ট্রেশন টেকনিক, গ্লাস ইনফিল্ট্রেশন কপিং, এবং আচ্ছা তোমাদের এটা আপাতত দরকার নেই, এটা তোমাদের আপাতত দরকার নেই, এমনি দিয়ে রাখছি আর কি, সমস্যা নেই, আর এটি মাথা কামানোর দরকার নেই, হ্যাঁ, আমরা আস্তে আস্তে জানবো, পরে জানবো। এবার আসে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে গত লাস্টবার যে প্রফটা গেল, প্রফে কিন্তু এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে, অর্থাৎ 21 সেশনে যে প্রফ, সেই প্রফের কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা চলে আসছে, যে তুমি ক্লাসিফিকেশন অফ পোর্সেলিন বা ডেন্টাল সিরামিক্স। তাহলে দেখো এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন একটা অ্যাকর্ডিং টু আছে, মানে কি অনুসারে আমি বলতেছি, তাহলে অ্যাকর্ডিং টু ফায়ারিং টেম্পারেচার, হ্যাঁ। আচ্ছা, এখন ফায়ারিং কোথা দিয়ে আসলো, এই যেখানে ছবিটা এই জন্যই মূলত দিয়েছিলাম, যে তোমার হচ্ছে এই যে আমরা যে সিরামিক্সটা তৈরি করি, প্রথমে কি করি জানো, প্রথমে হচ্ছে পাউডার এবং এই যে শুরুতে একটা কথা বলছিলাম, দেখো যে পাউডার এবং ওয়াটার, এই যে পাউডার ওয়াটার লিকুইড পাউডার মিক্স করি প্রথম, ঠিক আছে? এটা মিক্স করার পর সেটাকে হচ্ছে যখন আমি সম্পূর্ণ একটা শেপে আনি, বা একটা লেয়ার দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে? এটা আমরা যখন পিএফএমটা পড়বো তখন ইনশাআল্লাহ আরও ভালো করে জানবো, মানে সহজ কথা হচ্ছে আমরা পোর্সেলিনের একটা লেয়ার দেই,
এরপর সেটাকে আবার ফার্নেসে দিই, আবার বের করে আবার একটা লেয়ার দিই, আবার ফার্নেসে আবার দিই, আবার মানে এখানে ফায়ারিং টেম্পারেচার আছে অবশ্যই। হ্যাঁ, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে সেট করি বা উত্তপ্ত করে সেটাকে শক্ত বানাই, এই পোর্সেলিনটাকে কি করি, মজবুত বানাই। তো এই ফায়ারিং টেম্পারেচারে দেখো যদি হাই ফিউজিং টেম্পারেচার হয় সেক্ষেত্রে আমরা এটা সেটা কত, যদি 1300 ডিগ্রি সেলসিয়াস হাই ফিউজিং। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের হাই ফিউজিং। হ্যাঁ, এরপর হচ্ছে মিডিয়াম ফিউজিং, এরপর হচ্ছে লো ফিউজিং, আবার হচ্ছে আলট্রা লো ফিউজিং। মিডিয়াম ফিউজিংয়ের টেম্পারেচার হচ্ছে 1101 থেকে 1300। হ্যাঁ, তাহলে এই রেঞ্জের মধ্যে 1101 থেকে 1300 এটা হচ্ছে মিডিয়াম ফিউজিং। এর থেকে কম অর্থাৎ কীভাবে মনে রাখতে পারি, প্রথম বেশি হাই ফিউজিং, হাই বেশি 1300, 1300 থেকে কমে সেটা 1100-তে চলে আসে, সেখান থেকেও কমে 850-তে চলে আসে, তাহলে 850 থেকে 1100 সেটা হচ্ছে লো ফিউজিং। আর আলট্রা লো, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে লেস দ্যান 850। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, সবগুলো এত ডিগ্রি সেলসিয়াস এভাবে করে আমরা দেখলাম। আচ্ছা, তাহলে কোনটা কোন কাজে ব্যবহার হয়, মেইনলি হচ্ছে যেগুলো হচ্ছে ডেঞ্চার টুথের জন্য হাই ফিউজিং এবং হচ্ছে মিডিয়াম ফিউজিং এই দুটো ইউজ হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে টুথের জন্য বেশি লাগে। আর ক্রাউন এবং ব্রিজের জন্য, মানে টুথের জন্য বুঝতে পারছো, ডেঞ্চার টুথ মানে হচ্ছে সরাসরি সম্পূর্ণ টুথ, একটা টুথ যদি আমি তৈরি করতে চাই, এভাবে করে ধরো একটা টুথ আমি তৈরি করতে গেছি, এই পুরো অংশ যদি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে যেটা লাগবে টেম্পারেচার কিন্তু বেশি লাগবে। কিন্তু তার তুলনায় আমি যদি একটা ক্রাউন বানাই, ক্রাউন তো একটা অল্প একটা অংশ, ক্রাউন হচ্ছে ধরো উপরে অল্প একটা অংশ, ধরো এই একটা অংশ ক্রাউন এতটুকু, তাহলে এইখানে আমার টেম্পারেচার কম হলেই হবে। এবং হচ্ছে ব্রিজের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ব্রিজ বা ব্রিজের ক্ষেত্রে হচ্ছে একটা সাথে মনে করো আরও দুইটা টুথ আছে, এরকম এভাবে করে। হ্যাঁ, দুইটা টুথ আছে, তাহলে হচ্ছে ধরো যে যদি একটা সম্পূর্ণ টুথ বানাতে যাই সেক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু বেশি লাগবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি ইউজ উইথ টাইটেনিয়াম, যদি টাইটেনিয়ামের সাথে ইউজ করি তাহলে লো ফিউজিংই যথেষ্ট। এবার দেখি আমরা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ, কী কী টাইপের এই জেন্টাল সিরামিক্সটা আমরা পেতে পারি। তার মধ্যে একটা হচ্ছে দেখো ফেলসপ্যাথিক আর হচ্ছে কনভেনশনাল, যেগুলো মানে আমরা নর্মালি যেটা কনভেনশনাল ইউজ করি যে ফেলসপার বা ফেলসপ্যাথিক, মানে ফেলসপার যেটা ইউজ করি। এছাড়া হচ্ছে অ্যালুমিনাস আছে, তারপর হচ্ছে লিউসাইট রিএনফোর্সড, গ্লাস ইনফোর্সড, তারপর হচ্ছে গ্লাস ইনফোর্স অ্যালুমিনা, গ্লাস ইনফোর্স স্পিনাল স্পিনাল অ্যান্ড হচ্ছে গ্লাস সিরামিক। জাস্ট তোমাদেরকে জাস্ট নামটাই জানতে হবে, ঠিক আছে, আর কিছুই না। তো আমরা মেইনলি পড়বো হচ্ছে কনভেনশনাল বা ফেলসপ্যাথিক, কারণ আমরা নর্মাল জিনিসগুলোই পড়বো, পরে হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া পড়বো। তাহলে আরও কিছু হচ্ছে যদি অ্যাকর্ডিং টু ইউজ বলে আমরা কী কীভাবে ইউজ করতে পারি, তার মধ্যে একটা আছে দেখো ফর আর্টিফিশিয়াল ডেঞ্চার টিথ অথবা জ্যাকেট ক্রাউন, ঠিক আছে, ভিনিয়ার পোর্সেলিন, ইনলে পোর্সেলিন, মেটাল সিরামিক্স, অ্যান্টিরিয়র ব্রিজ, পোস্টেরিয়র ব্রিজ, এই বিভিন্ন রকম ইউজ আছে। এছাড়া হচ্ছে প্রসেসিং মেথডের উপর ভিত্তি করে, যেমন সিন্টার্ড কাস্ট আর হচ্ছে মেশিনড, সিন্টার্ড কাস্ট আর হচ্ছে মেশিনড পোর্সেলিন। পোর্সেলিন হচ্ছে কীভাবে বানানো হচ্ছে তার উপর ডিপেন্ড করেছে, এরকম 3 প্রকার। আচ্ছা, যদি এবার দেখো অ্যাকর্ডিং টু ফাংশন উইথিন দ্য রেস্টোরেশনস। ওকে, তো ফাংশন এবং রেস্টোরেশনের উপরে কীভাবে, এর আগে আমরা একটা ছবি দেখি, ঠিক আছে, এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমরা একটা দেখি, এটা আমাদের তোমাদের বইয়েরই ছবি, ম্যানাপেলের ছবি, ঠিক আছে, ম্যানাপেলের বইতে কিন্তু সুন্দর করে এই টপিকগুলো সুন্দর করে আছে, তারপরে আলাদা করে স্লাইডে দেখাচ্ছি যাতে আরও সুবিধা, আরও সহজে বোঝানো যায়। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ মেটাল ক্রাউন, মেটাল সিরামিক ক্রাউন, মানে মেটাল সিরামিকের ক্রাউনের একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা এখানে, পার্টস অফ মেটাল সিরামিক ক্রাউন। আচ্ছা, তো প্রথমে আমাদের দেখো যে একটা ফ্রেম, একটা মেটাল ফ্রেম আছে, এখানে একটা মেটাল ফ্রেম, ঠিক আছে, এটা একটা ফ্রেম, বা এটাকে আমরা বলছিলাম শুরুতে মেটাল কপিং, ঠিক আছে, মেটাল ফ্রেম, অথবা আমরা সেটাকে কি বলতে পারি, অথবা বলতে পারি মেটাল কপিং। ওকে, তাহলে মেটাল ফ্রেম অর মেটাল কপিং। আচ্ছা, এই মেটাল ফ্রেম বা মেটাল কপিং এর পরের যে লেয়ারটা, এর উপরে, সরি পরে বলতে এর উপরে যে লেয়ারটা দেখো, এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে অপেকার লেয়ার বলা হয়। অপেকার মানে যেটাকে অস্বচ্ছ বানাই ফেলতেছে, তার মানে কি, আচ্ছা, অপেক মানে অস্বচ্ছ, অপেক মানে কি অস্বচ্ছ, তাই না, অপেক মানে হচ্ছে
অস্বচ্ছ, মানে যেটা স্বচ্ছ না, বাইরে থেকে একবারেই দেখা যায় না, একবারেই দেখা যায় না। এখন আমরা এই লেয়ারটা কেন দিতেছি, এটা হচ্ছে কথা। দেখো এই মেটালটাই কিন্তু, মেটাল কেমন থাকে, মেটালের রং তো তোমরা দেখছো, নর্মাল মেটাল বা একটু কালচে টাইপের রং না। এখন কেউ চিন্তা করো, কেউ যদি এরকম একটা টুথ পরে যে মেটাল পিএফএম, এটা কিন্তু একটা পিএফএম এর একটা স্ট্রাকচার, পিএফএম, ঠিক আছে, পোর্সেলিন ফিউজড টু মেটাল। মেটাল তাহলে যদি বাইরে দিয়ে হাসি দেয় এবং এই লেয়ারটা যদি ট্রান্সলুসেন্ট হয়, অথবা ট্রান্সপারেন্ট তো আর হবে না, লেয়ারগুলো দিচ্ছি ফলে ট্রান্সলুসেন্ট হলো, ধরো এই লেয়ারটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট হলে সেখানে কি হবে, সেখানে কিন্তু অর্ধস্বচ্ছ, তার মানে হাফছা করে দেখা যাবে, আবছা করে দেখা গেলে দেখা যাবে তার দাঁতটা হচ্ছে কালচে রঙের দেখা যাবে বা কালো দেখা যাবে, কালচে রঙের, তাই না? এটা দেখতে তো বাজে দেখাবে, এটা তো ন্যাচারাল টুথের মতো লাগবে না। তাহলে এই জন্য কি করা হয়, যে একটা অপেকার লেয়ার, দেখছি লেয়ারটা অন্যান্য লেয়ারের থেকে কিন্তু বেশি উজ্জ্বল, হ্যাঁ, এটা হচ্ছে বেশি সাদা আর কি। তাহলে এই একটা অপেকার লেয়ার দিয়ে দিলাম, ফলে এটা হচ্ছে বাইরে থেকে অতটা ভিজিবল হবে না। এরপরেই দেখো, এরপরে যে লেয়ার, এই লেয়ারটা, তাই না, এই লেয়ারটা কি, এই লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে ডেন্টিন, ঠিক আছে, ডেন্টিন লেয়ার। কেন এটাকে আবার ডেন্টিন বললাম ভাই, ডেন্টিন বলার কি, বা ওটাকে আরেকটা নাম হচ্ছে বডি লেয়ার, ঠিক আছে, বডি ডেন্টিন অথবা হচ্ছে বডি লেয়ার, বডি। এখন তোমরা নর্মাল টুথ পড়ছো, তাই না, নর্মাল টুথের এখানে ডেন্টিন কেন নাম দিয়েছে, ডেন্টিনের সাথে অনেকটা রিজেম্বল, তেমন তোমরা টুথ পড়ছো, এই টুথের মধ্যে ধরো যে এখানে একটা টুথ যদি হয়, তার বাইরে একদম বাইরের লেয়ারটা হচ্ছে এনামেল, তার ভেতরের লেয়ারটা কিন্তু ডেন্টিন, তার ভেতরের লেয়ারটাই কিন্তু ডেন্টিন, হ্যাঁ, এবং ডেন্টিনটা কিন্তু একটা বাল্ক ফর্ম করে, একটা বিশাল একটা জায়গা ফর্ম করে এবং টুথের স্ট্রাকচার দেয়, এগুলো তোমরা পড়ছো এসডি, সরি, ডেন্টাল অ্যানাটমিতে। আমিও কিন্তু পড়াইছি জিনিসগুলো। তাহলে বাইরে হচ্ছে একদম এনামেল, বাইরে আমরা পাচ্ছি এনামেল, এর পরের লেয়ারটাই কিন্তু ডেন্টিন, এবং এর ভিতরে হচ্ছে পাল বা অন্যান্য লেয়ার, অন্যান্য যে স্ট্রাকচারগুলো থাকে। তো এইটা হচ্ছে একটা বাল্ক দিচ্ছে, এটা একটা পুরো অনেকখানি একটা অংশ, একটা আকার আকৃতি দিচ্ছে, হ্যাঁ। তেমনিভাবে এইখানে যে লেয়ারটা আছে আমাদের, এখানে যে লেয়ারটা আমরা দেখতে পেলাম, এখানে এই লেয়ারটা হচ্ছে অনেকখানি একটা অংশ নিয়ে, তাই না, অনেক বড় একটা অংশ নিয়ে, কিন্তু যে বুঝতে পারতেছো এই যে এই থেকে শুরু করে একদম অনেক বড় একটা অংশ নিয়ে, এই থেকে শুরু করে দেখো কতখানি একটা বিশাল একটা অংশ নিয়ে এই জিনিসটা আছে। তার মানে এটা এটা হচ্ছে কি, এটাকে আমরা বলছি ডেন্টিন লেয়ার, হ্যাঁ, ডেন্টিন বা একটা বডি, মানে মূল আর কি, বডি। এবার দেখো এই হচ্ছে এই হচ্ছে মেইন থাকে তিনটা, তাহলে আমরা একটা বললাম মেটালিন কপিং, তার উপর অপেকাল লেয়ার দিলাম, তারপর আমরা বডি বা ডেন্টিন দিলাম। আচ্ছা, তার বাইরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইনসাইজাল। দেখো এই হচ্ছে ইনসাইজাল, এটা হচ্ছে ইনসাইজাল লেস, তাই না, ইনসাইজাল বা অক্লুজাল, ইনসাইজাল। আর জিনজাইভাল বা গামের দিক দিয়ে আমরা দিলাম যেটা, সেটাকে বললাম জিনজাইভাল। জিনজাইভার দিকে যেটা দিলাম, এইখানে জিনজাইভার থাকে, তাই না, জিনজাইভার দিকে দিলাম জিনজাইভাল, ইনসাইজাল দিলাম ইনসাইজাল, হ্যাঁ। এবং এই জিনিসটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়, এই জিনিসটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়, হ্যাঁ। আচ্ছা, এই এটা জিনজাইভাল, হ্যাঁ, এই লেয়ারটা, এটা জিনজাইভাল, অন্য একটা কালার দিই, তাহলে এই লেয়ারটা রেড কালার, এটা হচ্ছে জিনজাইভাল লেয়ার। এই জিনজাইভাল লেয়ারের বাইরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সারফেস গ্লেজ, হ্যাঁ, এটা হচ্ছে সারফেস গ্লেজ, এবং সারফেস গ্লেজ দেওয়ার জন্য সারফেস গ্লেজ দেওয়া হয়েছে, এবং এটা অনেকটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে, যাতে করে নিচের লেয়ারগুলো অস্বচ্ছ, মানে ট্রান্স ট্রান্সলুসেন্ট যে লেয়ারগুলো, এগুলো যাতে ভালো করে বোঝা যায়, সুন্দরভাবে দেখা যায়, এই জন্য হচ্ছে উপরের লেয়ারটা ট্রান্সপারেন্ট, চকচক করার জন্য গ্লেজ লেয়ার একটা দিয়েছে, সারফেস গ্লেজ, ওকে। তাহলে কিন্তু আরেকবার একটা সেই জিনিসটা একটু রিভিউ করি। প্রথম হচ্ছে একটা মেটাল কপিং, তার উপর হচ্ছে একটা অপেকাল লেয়ার দিয়ে দিছি, অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই কালারটা, হ্যাঁ, এই ধরো একটা অপেকাল লেয়ার দিয়ে দিলাম। অপেকাল লেয়ার দিয়ে দেওয়ার পর এর পরে যে লেয়ার, এই পরে যে লেয়ার, এটা হচ্ছে কিসের লেয়ার, এটা হচ্ছে ডেন্টিন, হ্যাঁ, এটা হচ্ছে কিসের লেয়ার, এটা হচ্ছে ডেন্টিনের লেয়ার। এরও বাইরে যে লেয়ার আছে, সেই লেয়ারটা হচ্ছে ইনসাইজার লেয়ার, হ্যাঁ। আর জিনজাইভার দিকে জিনজাইভার লেয়ার, আর তারও বাইরে হচ্ছে গ্লেজ লেয়ার, গ্লেজ দেওয়ার জন্য গ্লেজ পোর্সেলিন ইউজ করছি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা পড়ে ফেললাম, আরেকবার এখন দেখি। প্রথম কথা, কোর হচ্ছে সাপোর্ট দ্য রিএনফোর্সেস দ্য রেস্টোরেশন, যে টোটাল রেস্টোরেশনটাকে সাপোর্ট দিতেছে। এই যে কোর সিরামিকটা, সেটা কি করতেছে, সাপোর্ট দিচ্ছে, এবং সাথে সাথে হচ্ছে রিএনফোর্স করতেছে, এনার্জি মানে এটা উইথস্ট্যান্ড করার ক্ষমতা বাড়াচ্ছে, ঠিক আছে, রিএনফোর্স বাড়াচ্ছে। এরপর হচ্ছে অপেকাল লেয়ার, এই অপেকাল লেয়ারের ফাংশন কি, অনেক সময় আসে যে ফাংশন অফ অপেক লেয়ার কি, দেখো খুব ইজি। তাহলে হচ্ছে মাস্ক অর হাইড দ্য মেটাল, ওই যে নিচের যে লেয়ারটা আছে,
হ্যাঁ, অনেক সময় যে কোরও থাকে, এখানে এটা দেয় নাই কোর, এই যে প্রথমে আমি যে বললাম, হ্যাঁ কোর একটা থাকতে পারে নিচে, আরও মানে মেটাল কোপিং এর উপরে একটা কোর থাকতে পারে, আর তার উপরে সেটা হচ্ছে যে মাস্কিং করার জন্য, মেটালটাকে হাইড করার জন্য কোর সিরামিক থাকে। এবং ভিনিয়ারিং সিরামিক্সের মধ্যে বডি বা যেটাকে আমরা বলছি ডেন্টিন, এই যে বলছিলাম কেন ডেন্টিন বলছি, কারণ কিসের সাথে মিলে আমাদের বাস নর্মাল টুথের বা ফিজিওলজিক্যাল যে টুথ আছে সেইটার হচ্ছে যে ডেন্টিনের সাথে মিল আছে। হ্যাঁ, তাহলে স্টিমুলেট দ্য ডেন্টিন পোর্শন অফ দ্য ন্যাচারাল টুথ, দেখছো এখানে সুন্দরভাবে বলছে, এই কথাটাই আমার সেম কথাটাই বলছে যে এখানে স্টিমুলেশন দেয়, হ্যাঁ স্টিমুলেট দ্য ডেন্টিন পোর্শন অফ দ্য ন্যাচারাল টুথ। এরপর ইনসাইজালটা কীরকম স্টিমুলেশন, যে যেরকম স্টিমুলেশন দেয় সেই রকম তাদেরকে নামকরণ করা হয়েছে। তাহলে স্টিমুলেট দ্য ডেন্টিন, স্টিমুলেট দ্য এনামেল পোর্শন, সেটা হচ্ছে ইনসাইজার, আর স্টিমুলেট দ্য ডার্কার জিঞ্জেবল পোর্শন অফ টুথ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটু ডার্কার থাকে, এটা কিন্তু অনেকটা ডার্কার থাকে, এই জিঞ্জেবল পোর্শনটা অনেকটা ডার্কার থাকে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে কথাবার্তা। এবার দেখো যে এই জিনিসটা এবার অন্যভাবে বলছে। হ্যাঁ, তো দেখো ইনসাইজাল পোর্সেলিন আমরা একটু অন্যভাবে পড়ি, সেটা হচ্ছে কোর পোর্সেলিন। ঠিক আছে, কোর পোর্সেলিন, এখানে বলছে কোর ডেন্টিন আর হচ্ছে এনামেল। তাহলে পার্থক্য কতখানি চলে আসছে আগেরটার সাথে, দেখো একটু পার্থক্য না, এটা হচ্ছে বইয়ের কারণে ইনফরমেশন একটু নাম একই জিনিসই একটু নাম ভ্যারি করে। কোর পোর্সেলিনটাকে এখানে আমরা কোর পড়ছিলাম, তাই না, কোর থাকে। হ্যাঁ, এবং কোরের সাথে আমরা সেটাকে অপেক পোর্সেলিনও নাম দিতে পারি, অপেকও নাম দিতে পারি। অনেক সময় কোর অপেক দুইটা একই কাজ করতে পারে, তাহলে অপেক পোর্সেলিন। ডেন্টিন বা বডি এটা আমরা শিখছি মাত্রই, এবং হচ্ছে এনামেল পোর্সেলিনকে আমরা বলছি ইনসাইজাল পোর্সেলিন। ঠিক আছে, একই জিনিস কিন্তু এনামেলের অংশ। এনামেল কি স্টিমুলেট দেয়, ভালো করে লিখি, তো এটাকে আমরা বলছি ইনসাইজাল পোর্সেলিন। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই থাকে, তাহলে ইনসাইজাল পোর্সেলিন। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে এইখানেও এই একই জিনিসগুলো দেওয়া আছে, গ্লেজ পোর্সেলিন, স্টেইন পোর্সেলিন, বিভিন্ন নামে বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, এইগুলো ক্লাসিফিকেশন করা আছে বিভিন্নভাবে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যেটা রেস্ট্রিকটিভ টাইপটা একটু দেখি, এটা তো অলরেডি আমরা দেখছি। রেস্ট্রিকটিভ টাইপটা একটু দেখি, রেস্ট্রিকটিভ টাইপটা হচ্ছে অল সিরামিক আর হচ্ছে মেটাল সিরামিক। মানে ব্যাপারটা হচ্ছে অল সিরামিক ক্রাউন বা অল সিরামিক রেস্টোরেশন, মানে যেখানে অনলি সিরামিক থাকবে, অনলি সিরামিক্স, আর কোনো কিছু থাকবে না, অনলি সিরামিক্স থাকবে। ঠিক আছে, অনলি সিরামিক্স। আর মেটাল সিরামিক মানে পিএফএম, মানে হচ্ছে পোর্সেলিন এবং মেটাল দুইটা একসাথে থাকবে, সেটার একটা ছবি দেখাইছিলাম এই যে। হ্যাঁ, এবং অল সিরামিক্সটা এটা কিন্তু তোমাদের অনেক সময়, এটা হচ্ছে অনেক সময় ভাইভায় দেখাবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ভাইভায় অনেক সময় দেখাইতে পারে, দেখাই বলবে যে এই জিনিসটা কি, পিএফএম, এবং বলবে এখানে কী কী লেয়ার থাকে, তুমি বলবো মেটাল কপিং থাকে বা মেটাল ফ্রেম, তার উপরে হচ্ছে অপেক পোর্সেলিন, বা তার বলবা কোর পোর্সেলিন, অপেক পোর্সেলিন, ডেন্টিন পোর্সেলিন, এনামেল পোর্সেলিন আর ইনসাইজাল পোর্সেলিন। হ্যাঁ, এরকম বিভিন্ন নামে বলবা। এবার এদের মধ্যে বন্ডিং, এটা আমরা নেক্সট একটা টপিক আসবে, পিএফএম এর আলাদাই ক্লাস থাকবে ইনশাল্লাহ, উঠে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে এই যে পিএফএম দেখালাম এই জিনিসটা, হ্যাঁ, তাহলে এই জিনিসটার কথা বলতেছে। তো এইখানে তার দুইটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, দুইটা ডিভাইডেশন হয়ে গেল, শুরুতে অল আর হচ্ছে শুধু মেটাল সিরামিক এরকম। তো অলের মধ্যে আমরা ট্রেডিশনাল যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সিলিকা বেসে, যে মাত্র যেটা আমরা এখনও পড়ি নাই, একটু পর পড়বো, দেখবো যে এখানে সিলিকা থাকতেছে। হ্যাঁ, সিলিকা থাকতেছে, গ্লাস পার্টিকেলের মতোই আর কি আচরণ করতেছে। আরেকটা হচ্ছে গ্লাস সিরামিক্স, একটা সিলিকা আর একটা হচ্ছে গ্লাস বেসড। গ্লাস সিরামিক্স এবং হচ্ছে দেখো লিউসাইড রিএনফোর্সড, তারপর হচ্ছে ফ্লোরমিকা গ্লাস, তারপর হচ্ছে লিথিয়াম গ্লাস, এরকম বিভিন্নভাবে ভাগ আছে। আর আছে একটা, সেটা হচ্ছে হাই স্ট্রেন্থ সিরামিক্স, তার মধ্যে গ্লাস ইনফিল্ট্রেট, মেটাল অক্সাইড আবার দুই রকমের, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বেস আর একটা হচ্ছে জিরকোনিয়াম বেস। এইটা যে মুখস্থ করা লাগবে এমন না, জাস্ট হচ্ছে দেখে রাখো একবার। হ্যাঁ, এবং এই জিনিসগুলো আমরা কিন্তু দেখে ফেলছি যে ক্রিস্টাল ফসফেটের কী কী আছে, এই জিনিসগুলো আমরা উপরে পড়ছি কিন্তু। হ্যাঁ, ক্যাটক্যাম সিরামিক্সটা আমরা সবার শেষে জানবো, জাস্ট নামটা জানলে হবে। ক্যাটক্যাম এটা হচ্ছে বর্তমানে হচ্ছে একটা আপডেটেড ভার্সন, বা হচ্ছে তোমার ডেভেলপড
অনেক বেশি আধুনিক অত্যাধুনিক একটা প্রসেস বা অত্যাধুনিক একটা সিরামিক্স আর কি টাইপ। এবার আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচার দেখে যাচ্ছে, সিরামিক্সের বেসিক কিছু স্ট্রাকচার আছে। বেসিক স্ট্রাকচার হচ্ছে সিরামিক বা পোর্সেলিন আসলে ওয়ান টাইপ অফ গ্লাস, এটা ওয়ান টাইপ অফ গ্লাস। কারণ গ্লাসে আমরা দেখছিলাম গ্লাসের সাথে সিমিলার স্ট্রাকচার, গ্লাসে আমরা দেখছিলাম কি আমাদের মনে আছে কিনা সিলিকন, তাই না? ছোটোবেলায় আমরা ইন্টারমিডিয়েট আমরা পড়ছি সিলিকন, সিলিকন হচ্ছে চার যদি, তাই না? চার যদি এরকম সিলিকনের সাথে এরকম সিলিকন লাগানো ছিল, সিলিকনের সাথে সিলিকন এরকম ছিল, তাই না? এরকম ছিল গ্লাসের স্ট্রাকচার, মনে আছে কিনা তোমাদের? সাইডে সাইডে সিলিকন আর উপর নিচে অক্সিজেন, এই যে অক্সিজেন, দুই যোজনের অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন অক্সিজেন সিলিকন, অক্সিজেন সিলিকন এরকম ছিল, কিন্তু মনে আছে কিনা জানি না। আচ্ছা যাই হোক, তাহলে এইখানে দেখছিল যে সিলিকন আছে, অক্সিজেন আছে, চারপাশে সিলিকন। এইটা হচ্ছে আমাদের একটা গ্লাসের স্ট্রাকচার, একটা নর্মাল গ্লাস, নর্মাল গ্লাস ল্যাটিস বলতে পারি বা গ্লাস স্ট্রাকচার বলি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা নর্মাল গ্লাসের স্ট্রাকচার। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটাও আসলে একটা গ্লাসের স্ট্রাকচারই, আমরা মানে একটু অন্যরকম। দেখো এটা হচ্ছে সিলিকন, সিলিকনের সাথে এটা একটাই দেখানো হয়েছে, হ্যাঁ। সিলিকনের সাথে কি আছে চারপাশে, সিলিকন এবং চারপাশে হচ্ছে হালকা কালার দিই, চারপাশে হচ্ছে দেখো এই অক্সিজেনগুলো আছে, চারপাশে অক্সিজেনগুলো আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি কি থাকে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো এই 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 জিনিসটা যদি আমরা বুঝতে চাই একটু ছবি দেখতে হবে, ঠিক আছে? এইখানে দেখো যে এটা কি কালার বলা যায়, অরেঞ্জ কালার, এটা হচ্ছে ব্লু কালার আর কি, দুইটা কালার, অক্সিজেন অ্যাটম এবং সিলিকন। দেখো এই জায়গার এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সিলিকন, তাই না? এটা হচ্ছে সেন্টার হচ্ছে সিলিকন, এবং এর দুই পাশে দেখো একটা দুইটা তিনটা, তিনটা করে আছে কি আছে, অক্সিজেন আছে, এবং অক্সিজেন অ্যাটমের যোজনী দুই, তাহলে ও আবার একটা কার সাথে যুক্ত হয়েছে, একটা সিলিকনের সাথে যুক্ত হয়েছে। এই যে সেন্টার, আবার দেখো সেন্টারে একটা সিলিকন চলে আসছে, তার সাথে হচ্ছে তিনটা করে, অর্থাৎ গ্লাসের স্ট্রাকচারে নর্মাল যেখানে চার যোজি করে থাকতেছিল, চার যোজি করে থাকতেছিল সিলিকনগুলো, সেইখানে গ্লাস সিরামিক্সের ক্ষেত্রে হচ্ছে তিন যোজি বা ট্রাইভ্যালেন্ট হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এক দুই তিন চার। সেখানে আমাদের সিলিকনটা হচ্ছে চার যোজি হয়েছে, সরি সিলিকন মানে আমাদের গ্লাসটা, দুঃখিত, আমাদের সিরামিক বা পোর্সেলিনটা হচ্ছে তিন যোজি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যে বেসিক স্ট্রাকচারটা দেখলাম সেখানে দেখতে পেলাম হচ্ছে মাঝখানে সেন্টারে থাকে হচ্ছে সিলিকন, এবং সিলিকনের তিন পাশে তিনটা হচ্ছে অক্সিজেন অ্যাটম থাকবে, এবং অক্সিজেন অ্যাটমগুলো আবার পরের অংশের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? অক্সিজেন অ্যাটমগুলো, এটা অক্সিজেন অ্যাটম আবার পরের অংশের সাথে যুক্ত হয়েছে, এভাবে করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারটা, এবং এর মাঝে মাঝে হচ্ছে কি থাকে, যে সোডিয়াম থাকে, ঠিক আছে? এর মাঝে মাঝে হচ্ছে এরকম সোডিয়াম থাকে। তো আমাদের টেক্সটে কি লিখছে সেটা আমরা একটু পড়ি। তো বলা আছে কি, আচ্ছা একটু, তো এখানে বলা আছে যে দ্য গ্লাস অবটেইন পোর্সিলিন লাইক কোয়ালিটিস। আচ্ছা, তো হোয়েন দ্য সিলিকা নেটওয়ার্ক ব্রোকেন বাই অ্যালকালিস লাইক সোডিয়াম পটাশিয়াম হুইচ অলসো লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার, মানে বলছে যে আমাদের নর্মাল যে গ্লাস, ঠিক আছে, গ্লাসের যে স্ট্রাকচারটা আছে যে বললাম সিলিকনের, সেটা হচ্ছে কখন সেই জিনিসটা পোর্সিলিনের মতো হয়, পোর্সিলিনের কোয়ালিটি হয়, যখন হচ্ছে এর মাঝে সোডিয়াম পটাশিয়াম এগুলো যদি ভেঙে কি করে, ব্রেকডাউন করে, স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে। যেমন এই যে স্ট্রাকচারটা যেরকম ছিল, এইখানে যেরকম স্ট্রাকচারটা ছিল, তাই না? এখানে হচ্ছে পুরোপুরি হেক্সাগোনাল, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এই হচ্ছে ছয়টা বাহু বা হেক্সাগোনাল যে স্ট্রাকচার ছিল সেটা কিন্তু এরকম নাই। এখানে দেখলে আমরা বুঝতে পারতেছি স্ট্রাকচারটার হেক্সাগোনাল নাই, মানে এই যে দেখো এই অংশটা নাই, এই পাশে নাই। তার মানে কি করছে, সোডিয়াম অ্যাটম, সোডিয়াম পটাশিয়াম বা এই ধরনের অ্যাটমগুলো হচ্ছে মানে ভেঙে ভিতরে ঢুকে যায়, মানে ভিতরে প্রবেশ করে, ঠিক আছে? তো ভিতরে যদি প্রবেশ করে তখন সেটা হচ্ছে মূলত মেইন যে আমরা যে ডেন্টাল বা পোর্সিলেন বা নর্মাল পোর্সিলেনের কথা যেটা বলতেছি সেটা চলে আসে। আচ্ছা, এই জন্য এই জন্য এই যে যেমন সোডিয়াম পটাশিয়াম এদেরকে আমরা কি বলি, এই কেমিক্যালসগুলোকে আমরা গ্লাস মডিফায়ার্স বলি, ঠিক আছে? এই গ্লাস মডিফায়ার্সগুলো তো আর আসলে সোডিয়াম পটাশিয়াম আলাদা থাকে না, এরা হচ্ছে একটা কম্পাউন্ড আকারে বা যৌগ আকারে থাকে, সেই যৌগগুলো বা কমপ্লেক্স আকারে থাকে, যেমন হচ্ছে অ্যালুমিনা Al2O3, তারপর হচ্ছে বোরিক অক্সাইড B2O2, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্লাস মডিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, এই
বোরিক অক্সাইড কি বলছে যে এই বোরিক অক্সাইড যেটা গ্লাস মডিফায়ার ফর্মস ইট ওন সেপারেট নেটওয়ার্ক ইন বিটুইন সিলিকা নেটওয়ার্ক, মানে সিলিকাদের মাঝখানে সে নিজের মতো নেটওয়ার্ক তৈরি করে নেয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কি করা হয় এই পুরো স্ট্রাকচার, এছাড়াও আরও কিছু কাজ করা, যেমন হচ্ছে আমরা কিছু অপাসিফায়ার অ্যাড করি, ঠিক আছে, রিডিউসেস দ্য ট্রান্সপারেন্সি। যে আমি বলছিলাম যে আমাদের টুথটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে দেখো বিষয়টা চিন্তা করো, আমাদের একটা পোর্সিলিন টুথ বানাইলে পুরোটা ট্রান্সপারেন্ট, তাহলে মনে হচ্ছে যে ভিতরের মানে একটা অদ্ভুত লাগবে। যেমন হচ্ছে ধরো যে কেমন হতে পারে, লাইক একটু আগের ছবি দিয়ে দেখাই। আগের ছবি একদম শুরু ছবি দেখো, এইখানে ধরো এইখানে বিষয়টা, হ্যাঁ, তো এইখানে যে টুথগুলো হচ্ছে ধরো এই যে এরকম ছিল টুথগুলা, তো তার উপর ভিনিয়ার পরানো হয়েছে। এখন চিন্তা করো এই ভিনিয়ারটা বা এই যে সিরামিকের তৈরি ভিনিয়ার যেটা দেখতে পাচ্ছ, এটা যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে কি দেখা যেত, মনে হতো যে এই নিচের যে হলুদ যে দাগগুলা মানে হলুদ যে দাঁতগুলো এগুলো কিন্তু ভিজিবল থাকতো, তাই না, মানে ট্রান্সপারেন্ট যদি দেখা যেত তাহলে মনে হতো একটা লেয়ার, উপর একটা জাস্ট একটা লেয়ার পড়তো, আর কিছুই না, একটা মোটা মানে একটা লেয়ার পড়তো, কিন্তু ভিতরে সব দেখা যাচ্ছে, এরকম ইয়েলোইশ দেখা যেত, তাহলে তো দেখতে তো সুন্দর লাগতো না। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা ট্রান্সপারেন্সিটাকে কমাই ফেলবো এবং ট্রান্সলুসেন্সি আনবো, এবং এই জন্য কী করবো, আমরা অপাসিফায়ার অ্যাড করি, ঠিক আছে। তাহলে অপাসিফায়ার অ্যাড করলে কি হয়, সেটা হচ্ছে রিডিউস করে ট্রান্সপারেন্সিকে এবং হচ্ছে কমপ্লিট দ্য ট্রান্সফরমেশন অফ ট্রান্সফার ডেন্টাল পোর্সিলিন, এবং সেইটাকে এই জিনিসটার মাধ্যমে আমরা যে আমাদের আমাদের যেই পোর্সিলিন যেটা হচ্ছে ন্যাচারাল পোর্সিলিনকে থেকে আমরা হচ্ছে ডেন্টাল পোর্সিলিনে কনভার্ট করতে পারি এর মাধ্যমেই, ঠিক আছে, অপাসিফায়ার অ্যাড করেও করতে পারি। আচ্ছা, এবার আমরা বেসিক কনস্টিটিউয়েন্টসটা দেখি। বেসিক কনস্টিটিউয়েন্টসের মধ্যে কি আছে, যেমন এখানে হচ্ছে ফেলসপার, তাই না, ফেলসপার। তো ফেলসপার আমরা বলছিলাম ফেলসপার যখন অ্যাড করা হয় এবং ক্যাওলিনটা যখন রিডিউস করা হয়, তাহলে ফেলসপার আমরা অ্যাড করছি, কি করছি, ফেলসপারের পরিমাণটা আমরা বাড়াই দিছি, ঠিক আছে, ফেলসপার ছিল না সেখানে আমরা ফেলসপার অ্যাড করে দিচ্ছি, এবং যেখানে ক্যাওলিনটা হচ্ছে ক্যাওলিনের কি করছি খুব কমাই দিছি, একদম মিনিমাম অথবা 0, মানে এখানে 4% আছে, তাহলে আমরা ফেলসপার এইখানে দেখো 81%, যেটা হচ্ছে বেসিক গ্লাস ফর্মার। আচ্ছা, ক্যাওলিন হচ্ছে 4%, ক্যাওলিনটা হচ্ছে মূলত বাইন্ডার হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা থাকতে হবে, একদম 0 হলেও সমস্যা। আচ্ছা, কোয়ার্টজ সেটা হচ্ছে ফিলার হিসেবে আছে, 15% কোয়ার্টজ আছে, অ্যালুমিনা, তারপর হচ্ছে অ্যালকালিস আছে, কালারিং পিগমেন্টস এবং অপাসিফায়ার, হ্যাঁ। এবং এই কালারিং পিগমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কালারিং পিগমেন্ট মানে মনে হতে পারে যেটা কালারিং পিগমেন্টটা কিন্তু অ্যাস্থেটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে হচ্ছে শেড দেওয়ার জন্য এবং অ্যাস্থেটিক্সে ফর অ্যাস্থেটিক্স পারপাস, ফর অ্যাস্থেটিক পারপাস, ওকে। তাহলে অ্যাস্থেটিক পারপাসের জন্য আমাদের কালারিং পিগমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলাদা আলাদা কিছু কালারিং পিগমেন্টসের নাম পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, অপাসিফায়ার হিসেবে আমরা অপাসিফায়ার ইউজ করি, যেটা হচ্ছে কি করে রিডিউসেস ট্রান্সপারেন্সি। তাহলে অপাসিফায়ারগুলো কী করে, অপাসিফায়ারগুলো হচ্ছে রিডিউসেস ট্রান্সপারেন্সি কমায় দেয়। আচ্ছা, এই হচ্ছে মূল কথা। এবার দেখো কম্পোজিশনের মধ্যে কি আছে, কম্পোজিশনের মধ্যে যে জিনিসগুলো, যেমন এই যে মাত্র দেখলাম ফেলসপার থাকবে, যেমন দেখলাম ফেলসপার থাকবে, সিলিকা থাকবে, মেটালিক অক্সাইডও থাকে, ক্যাওলিন এবং হচ্ছে গ্লাস মডিফায়ার্স, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা পাইতে পারি। ওকে, এবার আমরা দেখি যে ফেলসপার নিয়ে কিছু একটা জানি। ফেলসপার হচ্ছে ন্যাচারালি অকারিং মিনারেলস অ্যান্ড ফর্মস দ্য বেসিক কনস্টিটিউয়েন্টস অফ ফেলসপ্যাথিক পোর্সেলিন। তাহলে এটা হচ্ছে আমরা ন্যাচারালি অকারিং মিনারেলস, হ্যাঁ, এবং যেটা হচ্ছে আমাদের এই টোটাল যে ডেন্টাল পোর্সেলিন মানে যেটা হচ্ছে কনভেনশনাল বা ফেলসপ্যাথিক পোর্সেলিনের একটা বেসিক কনস্টিটিউয়েন্টস। আচ্ছা, এর মধ্যে আসলে কি থাকে এর সংকেতটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে পটাশ, সোডা এবং হচ্ছে অ্যালুমিনা, এইগুলো থাকে আর কি, পটাশ, সোডা এবং অ্যালুমিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নর্মালি পেয়ে থাকি। ওকে, তো এই যে আমাদের যে ফেলসপ্যাথিকের মানে ফেলসপারের এই সংকেতটা আমরা তো দেখলাম মাত্র, এবং এটা হচ্ছে বেসিক গ্লাস ফর্মার কথা আগে বলে ফেলছি। তো এই জিনিসটা হচ্ছে কি হয় যে when fused at high temperature it forms feldspathic glass containing potash feldspar, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে থাকে, ঠিক আছে, যেমন যে পটাশ, সোডা, অ্যালুমিনিয়াম সব আলাদা আলাদা, সিলিকা আলাদা আলাদাভাবে থাকে, কিন্তু যখন আমরা হচ্ছে হাই টেম্পারেচারে দিই, হ্যাঁ, হাই টেম্পারেচারে, তখন
মূলত হচ্ছে এই জিনিসগুলো আলাদা আলাদা এবং পাউডার ফর্মে থাকে, পাউডার ফর্মে, ঠিক আছে। তো পাউডারটা যখন লিকুইডের সাথে বা পানির সাথে মিশাই, যখন আমরা ফিউজিং টেম্পারেচারে দিই, তখন হচ্ছে হাই টেম্পারেচারে দিই, তখন হচ্ছে কি হয় যে এখানে ফেলসপ্যাথিক যে গ্লাস কন্টেইনিং পটাশ, মানে পটাশ ফেলসপারটা হচ্ছে ফর্মেশন হয়, অথবা দুই রকম হতে পারে, পটাশ ফেলসপার অথবা সোডা ফেলসপার। যদি সোডিয়াম থাকে সেক্ষেত্রে সোডা, আর যদি পটাশিয়াম পটাশিয়াম। আচ্ছা, এবং এই যে পিওর যে ফেলসপাথিক গ্লাস, এটা হচ্ছে কালারলেস এবং ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে মিনারেল থেকে বা আমরা মিনারেল অকারিং যেগুলো ফেলসপার পাই, সেই জিনিসগুলোর মানে ফেলসপারের উপাদানগুলো পাই, সেটার ছবি দেওয়া আছে এই পাশে। এবার হচ্ছে ক্যাওলিনটা আসলে কি? ক্যাওলিনের আরেকটা নাম হচ্ছে চায়না ক্লে, হ্যাঁ, তাহলে বা হোয়াইট ক্লে অথবা চায়না ক্লে। সেটা হচ্ছে যে আসলে জিনিসটা হচ্ছে বা কেমিক্যাল নামটা হচ্ছে কি হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট, ঠিক আছে, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট। তো এই জিনিসটা হচ্ছে কি, এটা বাইন্ডার হিসেবে কাজ করে, এটা হচ্ছে বাইন্ডার্স, এবং অলসো বাইন্ডারের সাথে সাথে হচ্ছে কি দেয়, অপোসিটি দেয়, গিভস অপোসিটি টু দ্য মাস, ঠিক আছে। তাহলে গিভস অপোসিটি টু দ্য মাস। তো সাম ম্যানুফ্যাকচার ইউজ সুগার এস্টার ইনস্টেড অফ ক্যাওলিনের পরিবর্তে সুগার অথবা আমরা এটা ইউজ করতে পারি। এবার হচ্ছে কোয়ার্টজ হচ্ছে কি, কোয়ার্টজ ক্রিস্টাল, এটা হচ্ছে সিলিকার একটা ফর্ম, ঠিক আছে, সিলিকার একটা ফর্ম হচ্ছে কোয়ার্টজ, তাহলে হচ্ছে ফর্ম অফ সিলিকা। আচ্ছা, যেটা হচ্ছে একটা রিফ্র্যাক্টরি স্কেলেটন। এই কমন স্কেলেটনগুলো আমরা সবসময় খেয়াল করছি, যেমন হচ্ছে যদি বলি হচ্ছে জিপসাম প্রোডাক্টস, সেখানেও ছিল কিন্তু, ঠিক আছে, জিপসাম প্রোডাক্টস। তারপর বলো যে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ, এই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস, এই জন্য ক্লাসগুলো হচ্ছে সিকোয়েন্স আকারে নিচ্ছে, যে একের পর এক আগাচ্ছি। তো এই যে রিফ্র্যাক্টরি স্কেলেটন বা যেটা হচ্ছে সিলিকার হচ্ছে কোয়ার্টজ ফর্মটা থাকে, এছাড়া হচ্ছে অ্যালুমিনা থাকে, ঠিক আছে। এই অ্যালুমিনা কাজটা কি, অ্যালুমিনা হচ্ছে রিপ্লেসেস সাম অফ দ্য সিলিকা ইন দ্য গ্লাস নেটওয়ার্ক। ওই যে শুরুতে একটু আগে মাত্র দেখলাম, শুরুতে না একটু আগে দেখলাম, যে এখানে কি করে, যে অ্যালুমিনার বা সোডিয়াম এগুলো হচ্ছে আমাদের যে সিলিকার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার হচ্ছে রিফর্মেশন করে, ঠিক আছে, স্ট্রাকচারে চেঞ্জ আনে। এবং এই চেঞ্জ আনার মাধ্যমে আসলে কি হয়, এটা হচ্ছে আমাদের লাভ হয়। সেই লাভটা কিভাবে আমরা পেতে পারি, যেমন হচ্ছে এটা হচ্ছে গিভ স্ট্রেংথ অ্যান্ড অপোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে অপোসিটিও দেয় এবং স্ট্রেংথ বাড়ায়, অ্যালুমিনিয়াম হচ্ছে অপোসিটিও দেয় এবং হচ্ছে কি করে, স্ট্রেংথ বাড়ায় পোর্সিলিনের ক্ষেত্রে, এবং সফটেনিং টেম্পারেচার এবং ভিসকোসিটি বাড়ায় দেয়, ঠিক আছে। ইনক্রিজেস দ্য ভিসকোসিটি পোর্শন ডিউরিং ফায়ারিং সময় ভিসকোসিটি ইনক্রিজ করে। আচ্ছা, এবং হচ্ছে গ্লাস মডিফায়ার্সের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম, এইগুলোকে হচ্ছে গ্লাস মডিফায়ার্স। এই গ্লাস মডিফায়ার্সগুলো কী করে, লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজ দ্য ফ্লো অফ পোর্সেলিন ডিউরিং ফায়ারিং। তাহলে এগুলো কি করে, যে এগুলো হচ্ছে ফিউশন টেম্পারেচার এবং হচ্ছে ফ্লো বাড়ায়, ঠিক আছে, ফিউশন টেম্পারেচার কমায় এবং কি করে, যেটা হচ্ছে পোর্সেলিনের ফ্লো বাড়ায়, ফায়ারিংয়ের সময় ফ্লো বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আনাদার গ্লাস মডিফায়ারের মধ্যে আমরা কি পাইতে পারি, এর মধ্যে হচ্ছে বোরিক অক্সাইডটা কমন, ঠিক আছে। তো এই বোরিক অক্সাইডের নিজস্ব একটা ল্যাটিস আছে, যেটাকে আমরা বলি হচ্ছে, মানে এটাকে আমরা ল্যাটিসে বলি আর কি, নেটওয়ার্ক ওন গ্লাস, যেটা হচ্ছে ওন গ্লাস নেটওয়ার্ক থাকে। আচ্ছা, এবার হচ্ছে অপসিফায়ার্সের মধ্যে কি আছে, অপসিফায়ার্সের মধ্যে হচ্ছে since pure feldspathic porcelain is quite colorless, opposifiers are added to increases opacity. আচ্ছা, অপসিফায়ার অলরেডি বলছে যে যে আমাদের যে ফেলসপ্যাথিক পোর্সেলিনটা, এইটা হচ্ছে অনেকটাই কালারলেস, এবং এই অপসিফায়ার যখন দেই আমরা অ্যাড করি, তখন হচ্ছে অপোসিটি বাড়ে, ঠিক আছে। এবং এই অপোসিটি বাড়লে আসলে লাভটা কি, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল টুথের মতো রিজেম্বল হয়, স্টিমুলেট ন্যাচারাল টিথ, ওকে। আচ্ছা, এবং হচ্ছে জিরকোনিয়াম, টাইটানিয়াম, টিন, এগুলো আমরা অপসিফায়ার হিসেবে ইউজ করি। কী ইউজ করি আমরা, সেটা হচ্ছে জিরকোনিয়াম, টাইটানিয়াম এবং টিন, এইগুলোকে আমরা অপসিফায়ার হিসেবে ইউজ করি। এছাড়া হচ্ছে কি কালার মডিফায়ার্সটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাস্থেটিক পারপাসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জিনিসটা কি, যে আমরা হচ্ছে আমাদের ন্যাচারাল টুথ দেখলে মনে হয় কি, যে এক একজনের টুথ এক এক রকম, মানে সবার যে এরকম না, যে ন্যাচারাল টুথ কিন্তু সবার হোয়াইট না, ঠিক আছে, অনেকটা হচ্ছে বিভিন্ন রকম শেড পাওয়া যায় ন্যাচারাল টুথেই। যেমন হচ্ছে কারো কিছুটা একটু ইয়েলোইশ টাইপের, কারো হচ্ছে দেখবা যে ইয়েলোইশ টাইপের টুথ, আবার কারো হচ্ছে গ্রেইশ টাইপের, ঠিক আছে, কারো হচ্ছে গ্রেইশ টাইপের। আচ্ছা, যাই হোক, বিভিন্ন রকমের আদার্স টাইপের বিভিন্ন রকমের টুথের কিন্তু কালারিং দেখা যায়। ন্যাচারাল টুথেই, নর্মাল টুথেই দেখবে যে এক একজনের টুথের
এগুলো এক এক রকম, শেডগুলো এক এক রকম। তো এইগুলোকে যদি আমি কাভার করতে চাই, বা আমি এমন একটা টুথ পোর্সেলিন টুথ বসাবো যেটা যাতে ন্যাচারাল টুথের মতোই হয়, অ্যাস্থেটিক পারপাসটাই হচ্ছে এটা, যে আমি কি করব, মোর রিজেম্বল টু মোর ন্যাচারাল টুথ। ঠিক আছে, তাহলে ন্যাচারাল টুথের মধ্যে রিজেম্বল করতে হলে আমার কি দরকার, সেখানে এমন কিছু কালার মডিফায়ার দরকার যেগুলো কি করবে, আমাকে সেই অরিজিনাল টুথের মতো কালারটা নিয়ে আসবে। ঠিক আছে, রিকোয়ার্ড টু অ্যাডজাস্ট দ্য শেডস অফ দ্য টুথ। ওকে, ডেন্টাল সিরামিক্স। আচ্ছা, ডেন্টাল সিরামিক্সের, এবং এর মধ্যে আমরা বিভিন্ন রকম আমরা কম্পাউন্ডগুলি ইউজ করি, যেমন এই কালারগুলো অবশ্যই মনে রাখতে হবে। টাইটেনিয়াম অক্সাইড, এটা হচ্ছে ইয়ালোইশ ব্রাউন। যদি ইয়ালোইশ ব্রাউন টিথ চাই সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি ইয়ালোইশ ব্রাউন টিথ চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে এইটাকে হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড ইউজ করবো। ঠিক আছে, এরপর টাইটেনিয়াম অক্সাইড, এছাড়া হচ্ছে যদি নিকেল অক্সাইড ইউজ করি যেটা হচ্ছে ব্রাউন কালার। ঠিক আছে, নিকেল অক্সাইড হচ্ছে ব্রাউন কালার হচ্ছে নিকেল অক্সাইড হচ্ছে ব্রাউন কালার। ঠিক আছে, নিকেল অক্সাইড হচ্ছে ব্রাউন। কপার অক্সাইড হচ্ছে গ্রিন, ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে ল্যাভেন্ডার কালার। হ্যাঁ, কোবাল্ট অক্সাইড ব্লু, এরকম কিছু, এগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, এগুলো এই কম্পাউন্ডগুলোর নাম মনে রাখতে হবে, একটু কষ্ট করে হলেও যেভাবে হোক না কেন মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ল্যাভেন্ডার কালার, হ্যাঁ, এবং কোবাল্ট অক্সাইড সর্বশেষ, সেটা হচ্ছে ব্লু কোবাল্ট। আচ্ছা, তো আরেকবার বলি, টাইটেনিয়াম অক্সাইড হচ্ছে ইয়েলোইশ ব্রাউন, নিকেল অক্সাইড যেটা ব্রাউন, তারপর কপার অক্সাইড হচ্ছে গ্রিন, ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে ল্যাভেন্ডার কালার, চিনো হয়তো তোমরা, এবং হচ্ছে একটু না চিহ্ন কালারগুলো একটু দেখে নেবা। কোবাল্ট অক্সাইড হচ্ছে ব্লু। তো এইগুলোকে হচ্ছে দে আর ফিউজ টুগেদার উইথ রেগুলার ফেলসপার অ্যান্ড রিগ্রাউন্ড অ্যান্ড ব্লেন্ডেড টু প্রোডাক্ট ভ্যারাইটি অফ কালার্স, বিভিন্ন রকম কালার দেওয়ার জন্য এগুলোকে প্রোভাইড করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাসেম্বলিং দ্য সিরামিক ক্রাউনের একটা পদ্ধতি দেওয়া আছে। আচ্ছা, একটু আগে বুঝতে হবে আমাদেরকে কিছু বেসিক জিনিস, সেটা হচ্ছে ধরো যে পোর্সেলিন পাউডার, এর মধ্যে বিভিন্ন রকমের যে উপাদানগুলো এই মাত্র আমরা পড়লাম, হ্যাঁ, এই যে এইটা, এবং সাথে হচ্ছে লিকুইড, জেনারেলি পানি ইউজ করা হয়, লিকুইড, সেটা যে একটা প্লাস্টিক মাছ তৈরি হলো এবং নরম একটা মাছ তৈরি হলো দলা দলা, সেটাকে অ্যাডাপ্টেশন অন প্রিপেয়ার টুথ, আমি কি করলাম, একটা টুথকে আগে থেকে প্রিপেয়ার করলাম। ঠিক আছে, একটা টুথকে আগে থেকে আমি প্রিপেয়ার করলাম, অর্থাৎ ছবি যদি দেখাতে চাই, শুরুতে ছবি আছে, সিন্টারিং দ্য স্লিপ। ওকে, এটার থেকে ভালো ছবি আছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, ছবি না থাকলে আমি বুঝাই দিচ্ছি। তাহলে প্রথম ধরো, এই তুমি হচ্ছে কি করে তৈরি করলা, এই পর্যন্ত বুঝতে পারছি, তাই না? আমি হচ্ছে কি করলাম, যে পোর্সিলিন টুথটাকে আমি, মানে সরি, পোর্সিলিনটাকে মানে পোর্সিলিনকে আমি প্রিপেয়ার করলাম। পোর্সিলিন আর সিরামিক এক, অথবা সিরামিক একই কথা কিন্তু, হ্যাঁ, সিরামিক্স, এটাকে আমি প্রিপেয়ার করলাম, মানে এই পর্যন্ত আসলাম। এবং আমি কি করব, এইখানে একটা অলরেডি একটা টুথ ধরো আমি যে অংশটা ক্রাউন বানাবো বা ভিনিয়ার বানাবো সেটার ইমপ্রেশন নিছি, বা সেটা দিয়ে মডেল বানাইছি। তাহলে ধরো আমি কি করব, শুরুতে ধরো আমি একটা টুথের অংশ কাট করছি, তাহলে আমি কি করব, কাটিং। আচ্ছা, না, ধরো, তাহলে কি করলাম, একটা টুথ নিলাম, টুথটা হচ্ছে কাট করলাম, বা কাটিং করার পর সেখানে কি করলাম, ইমপ্রেশন নিলাম। হ্যাঁ, ইমপ্রেশন নিলাম, ধরো আমার টুথটা হচ্ছে কোনো কারণে আর কি ভাঙা টুথ, বা একটা এই টুথ, ধরো এই টুথের বাইরের অংশ এতটুকু দেখা যাচ্ছে মনে করো, আর এগুলো জিনজাইবা দিয়ে করা। তো ধরো টুথের অংশ, কিছু অংশ তো ভেঙে গেছে, হ্যাঁ, এখন ভেঙে গেছে, ধরো এরকম ভাঙা আছে, তো এইটার উপর আমি একটা ক্রাউন করতে চাই। তাহলে আমি কি করব, এই জায়গাটা হচ্ছে প্রথম ফিল আপ করে নিব। ঠিক আছে, এখানে কোর ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে নেব। ধরো আমরা ফিল আপ করে নিলাম, ধরো এটা হচ্ছে রেড কালার, এটা দিয়ে হচ্ছে ফিল আপ করে নিলাম, ফিল আপ করে এই জিনিসটাকে একটা লেভেলে নিয়ে আসলাম। এখন আমি এটার উপরে একটা ক্রাউন করতে চাচ্ছি, ক্রাউন করতে চাইলে কী করা লাগবে, সেই জিনিসটাকে একটু কাট করে একটু লেবেল করে দুইটাকে, এবং এর উপর হচ্ছে আমি কি করলাম, ইমপ্রেশন নিলাম, তাই না? ইমপ্রেশন আমরা কিন্তু পড়াইছি অলরেডি, ইমপ্রেশন সিঙ্গেল টুথেও কিন্তু ইমপ্রেশন নেওয়া যায়, কপার ব্যান্ড ইমপ্রেশন। আচ্ছা, বা অন্যভাবেও নেওয়া যেতে পারে। তো অন্যভাবে নিলে কি করলাম, ইমপ্রেশন নিলাম, তাই না? ইমপ্রেশন নেওয়ার পর সেখান থেকে আমরা কি করলাম, একটা মডেল তৈরি করলাম। হ্যাঁ, সুন্দর একটা মডেল বা ডাই তৈরি করলাম, একই কথা,
একটা সিঙ্গেল মডেল তৈরি বা ডাই তৈরি করলাম। এই ডাই দিয়ে কি করব, এই ডাইয়ের উপরে এই অ্যাডাপ্টেড, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন অন প্রিপেয়ার টুথ, এর উপর আমি হচ্ছে অ্যাডাপ্টেশন করাবো। আমি কি করব, লেয়ার দিব, ঠিক আছে। এর উপর আমি হচ্ছে কিসের লেয়ার দেবো, ধরো ইয়েলো কালার যেটা, সেটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে বুঝাবো, ইয়েলো না, এই কালারটা দিয়ে বুঝে, হ্যাঁ, পিঙ্ক কালার। তাহলে এই যে পিঙ্ক কালারটা, যেটা ধরো এখানে আমি লেয়ার দিলাম, একটা পোর্সিলেনের লেয়ার দিলাম, ওকে। সরি, এখানে একটা জিনিস, সেটাকে এই ইমপ্রেশন নিলাম, হ্যাঁ, আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মডেল মানে এখন কাটিং করতে হবে, এই মডেলটাকে কাট করতে হবে, আচ্ছা, কাটিংটা মডেল না আসলে, টুথটাকে, সরি দুঃখিত, টুকটাকে তো আমরা কাট করেই নিছি, সমস্যা নেই। আমি হচ্ছে এইটা যে দিছি, এইটাকে এভাবে থাকবে না, সেটাকে আমি একটু ছোট করে নেবো। কেন? কারণ এটা যদি আমি একটা ক্রাউন বসাই, তাহলে তো সেটা আবার বড় হয়ে যাবে। তাহলে আমি ধরো কাট করে এমনভাবে সাইজ করে নিলাম, যাতে আমি একটা ক্রাউন বসাইলেও যাতে খুব বেশি উঁচু না হয় মুখের মধ্যে, মানে আমার অক্লুশনটা যেন ঠিক থাকে। অক্লুশন কিন্তু পড়াইছি আমি তোমাদের। আচ্ছা, অক্লুশন যেন ঠিক থাকে, তো এই জন্য হচ্ছে কাট করে নিলাম। এখন কি করলাম, ইমপ্রেশন নিলাম, ডাই বানানো, এখন মডেল বানানো। এই মডেলের উপর, এইটার উপরে কি করব, এইটার উপরে একে একে লেয়ার দিব, পোর্সিলিনের লেয়ার দেবো। ধরো এখানে একটা পোর্সিলিনের লেয়ার দিলাম, এই একটা লেয়ার দিলাম, দেয়ার লিয়া এটার কি করবো, এবার ফায়ারিং করব, ঠিক আছে। তখন কি করব, ফায়ারিং, এই যে সেই জিনিসটা। আচ্ছা, এই যে লেয়ারটা বসাবো, এই বসানোর পর কনডেনসেশন বলে একটা টার্ম আছে, এইটাই আমাদের মেইন টপিক এইখানেই, মানে এখন আমরা পড়বো যেটা কনডেনসেশন। হ্যাঁ, আপাতত মনে রাখো যে ওই জায়গাটা অ্যাডাপ্টেশন করার জন্য, মানে অ্যাডাপ্টেড টুথটাকে আমি ওইখানে আমি পোর্সিলিন বসানোর জন্য কনডেনসেশন একটা মেথড আছে, কিছু মেথড আছে কনডেনসেশন। হ্যাঁ, এই কনডেনসেশন করে বসাবো এবং পরে হচ্ছে ফায়ারিং করবো, এটাকে নিয়ে সুন্দর করে ফার্নেসে বসাই দেবো, ঠিক আছে, উত্তপ্ত ফার্নেসে বসাই দেবো। এবং এইখানে হচ্ছে যে আমরা বললাম বিভিন্ন ডিগ্রি সেলসিয়াসে আমরা এই করতে পারি। ধরো এখানে লাইক 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিয়ে দিলাম, এত উত্তপ্তর মধ্যে দিয়ে দিলাম, করার পর সেটা ফায়ারিং করলাম এবং কুলিং করলাম। পরে স্টেইনিং, গ্লেজিং, এর উপর আমরা গ্লেজিং লেয়ার দিতে পারি, লেয়ার দিয়ে ফায়ারিং করবো আবার। হ্যাঁ, গ্লেজিং লেয়ার দেবো এবং আলটিমেটলি সেটা থেকে একটা সিরামিক ক্রাউন, আমরা কমপ্লিট একটা ক্রাউন পাবো। এই যে ডায়াগ্রামটা বা ফ্লো চার্টটা, এটা একটা মানে পুরোটা কভার করতেছে না, বাট একটা তোমাদের একটা আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ, মোটামুটি হেল্প করবে। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝছো। তাহলে কি বললাম, মিক্স করব, এটার উপর বসাবো, লেয়ার দিব, কনডেনসেশন করে বসাবো, ফায়ারিং করব, কুলিং করব এবং আলটিমেটলি গ্লেজিং করব, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এবার পড়বো আমরা হচ্ছে কনডেনসেশন মেথড, এবং এই কনডেনসেশন মেথড, ফায়ারিং, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সেই কনডেনসেশন মেথডটা আমরা কিভাবে করব, কনডেনসেশন মেথডে দেখো দ্য প্রসেস অফ প্যাকিং। এখন বলো হোয়াট ইজ কনডেনসেশন, এই ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারি। তাহলে হচ্ছে প্রসেস, এটা একটা প্রসেস, তাই না, এই কনডেনসেশন একটা প্রসেস। তাহলে প্রসেস অফ প্যাকিং দ্য পাউডার পার্টিকেলস, আমি প্যাক করব, শেপ করব, টুথের একটা শেপ দিব, অ্যান্ড রিমুভ অ্যাজ মাচ অ্যাজ ওয়াটার পসিবল, ঠিক আছে। তাহলে এখানে আমরা মূলত তিনটা কাজ করি। প্রথম কথা হচ্ছে আমি প্যাকিং করি, পাউডার পার্টিকেলগুলোকে হচ্ছে আমি এটার উপর বসাই, প্যাক করি, ঠিক আছে, এটাকে মিক্স করে প্যাক করি। তারপর হচ্ছে শেপ দেই, টুথের একটা শেপ আনি, ঠিক আছে। তাহলে এই তিনটা পয়েন্ট একটু খুব ভালোভাবে পড়তে হবে। এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা শেপ দিই, ঠিক আছে, শেপিং। আচ্ছা, এবং হচ্ছে সাথে সাথে কি রিমুভিং অ্যাজ মাচ অ্যাজ ওয়াটার, কন্ডেনসেশনস, ওকে। তো কন্ডেনসেশনসের মধ্যে হচ্ছে কন্ডেনসেশন মেথড আর ফেয়ারলি ক্লাসিফাইড ইন্টু 5 গ্রুপস। তো এখানে হচ্ছে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়, 5 ভাবে। যেমন একটা হচ্ছে ব্রাশ অ্যাপ্লিকেশন টেকনিক, গ্র্যাভিটেশন, হুইপিং, ভাইব্রেশন অ্যান্ড হচ্ছে স্প্যাচুলা। এগুলো কি আসলে, এগুলো কেন করা হয়, এগুলো একটু জানবো আমরা। তো আগে বলে নিই একটু যে সেটা হচ্ছে ভাইব্রেশন মেথড। এর মধ্যে ভাইব্রেশন মেথডটা হচ্ছে কি, যে স্পেশালাইজেশন 3টা মেথড এর মধ্যে খুবই বেশি প্রচলিত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভাইব্রেশন মেথড, 2 নম্বর হচ্ছে স্প্যাচুলেশন মেথড এবং 3 নম্বর হচ্ছে ব্রাশিং মেথড, ব্রাশ অ্যাপ্লিকেশন মেথড, ঠিক আছে, ব্রাশ অ্যাপ্লিকেশন মেথড। আচ্ছা, এইগুলো হচ্ছে ল্যাবরেটরিতে খুব কমনলি করা হয়, ঠিক আছে, ডেন্টাল ল্যাবে খুব কমনলি করা হয়। তাহলে কি বললাম, যে আমি প্যাক করব, শেপ দেব এবং ওয়াটারটাকে রিমুভ করবো, এই 3টা কাজ করা হয় কনডেনসেশনে, ঠিক আছে, ঘনীভূত করা, কনডেনসেশন মানে ঘনীভূত করা বাংলা অর্থ। এবার দেখো সেটা কি, যে দেখো যে মেথড হচ্ছে মাইল্ড ভাইব্রেশন টু প্যাক দ্য পাউডার পার্টিকেল ডেন্সলি অন দ্য আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক। ধরো আমি যে একটা ফ্রেমওয়ার্ক বানাইলাম, ধরো মেটালের হইতে পারে, অথবা হচ্ছে আমি টুথের উপরে বসে, ধরো এইটা মনে করো যে এটা হচ্ছে আমার মেটালের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ওহো,
মনে করো এটা আমার ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এটা আমার ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের উপর আমি কি করব, প্যাকিং করব। ধরো এই পিঙ্ক কালার এটা হচ্ছে প্যাকিং করতেছি, তাহলে আমি হচ্ছে এখানে কি করব, পোর্সিলিনের লেয়ারটা দিলাম। সেই জিনিসটাই বলছে যে এখন এইটাকে ভাইব্রেশন মেথডে করব। সেটা কি, যে এক্সেস ওয়াটার, এইখানে আমি একটু প্যাক দ্য ওয়েট পার্টিকেল ডেন্সলি, হ্যাঁ, ওয়েট পার্টিকেল ডেন্সলি। মানে এই পাউডারটার মধ্যে কিন্তু পানি আছে, তাই না? এই পাউডারটা কিন্তু শুকনা না, এই যে আমি লেয়ারটা দিলাম এটা হচ্ছে ওয়েটেড, ঠিক আছে, ওয়েট পাউডার, এটাকে আমরা ওয়েট বা ভিজা পাউডার। এখন এখানে হচ্ছে পানি বেশি, মানে পানি যেটা আছে সেই পানিটাকে দূর করা লাগবে। এই দূর করার জন্য আমরা কন্ডেনসেশন, তাহলে প্যাকিং করব, সেখানে শেপ দিব এবং কন্ডেন্সেশন। তাহলে ধরো আমি প্যাকিং করলাম, প্যাক করে সেটাকে শেপ দিয়ে বসাইলাম সুন্দর করে, কিন্তু এখন পানিটাকে রিমুভ করা লাগবে। তো কন্ডেনসেশনের মেইন পারপাসটাই তিনটার মধ্যে মেইন হচ্ছে পানিটাকে রিমুভ করা। তো ওয়েট পাউডার যেগুলো আছে এগুলো থেকে পানিটাকে রিমুভ করব, হ্যাঁ। কীভাবে করব, এই জিনিসটাকে আমি একটা ভাইব্রেটর বা একটা মেশিনের সাথে বসাই দেবো, ঠিক আছে, এবং এটা হচ্ছে কাঁপবে, তাই না? এটা হচ্ছে কি করবে, ভাইব্রেটরে যদি আমি বসাই দিই জিনিসটাকে, ধরো এভাবে করে আস্তে 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 করে কি ভাইব্রেট করবে, ঠিক আছে, বিভিন্নভাবে ভাইব্রেট করলে কি হবে, এর মধ্যেই পাউডারের মধ্যে থাকা পানি, কি হয়ে যাবে, আস্তে আস্তে বের হয়ে যাবে, এর মধ্যে থাকা পানি, ঠিক আছে, আস্তে 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 ওয়াটারগুলো বের হয়ে যাবে। ধরো এর মধ্যে থাকা ওয়াটারগুলো হচ্ছে, পানিগুলো হচ্ছে বের হয়ে যাবে, হ্যাঁ, এর মধ্যে থাকা পানিগুলো হচ্ছে বাইরে চলে আসবে, ঠিক আছে। তাহলে ভাইব্রেশন করলে এই পানিগুলো চলে আসবে। আচ্ছা, এবং তখন কি করব, তখন হচ্ছে আমরা যে পানিটাকে ব্লট করব, হ্যাঁ, আর ওয়াইপ অ্যাওয়ে, মানে আমি সরাই ফেলবো, মুছে ফেলবো, ক্লিন টিস্যু আর ফাইন ব্রাশ দিয়ে। ধরো আমার কাছে টিস্যু থাকলে আমি টিস্যু থেকে বাইরের লেয়ারটাকে মুছে ফেলবো, ঠিক আছে, যে এক্সট্রা যে ওয়াটারটা আছে সেটা, এবং কন্ডেনসেশন ওয়াকার্স উইথিন ব্লটেড আর ব্রাশ এরিয়া। আচ্ছা, এটা তো বুঝছো যে সহজ কথা, আমি পাউডারটাকে প্যাক করে শেপ করে বসালাম, সেটাকে হচ্ছে ভাইব্রেটরে দিলাম, ফলে হচ্ছে পানিগুলো বের হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো স্প্যাচুলেশন মেথড। স্প্যাচুলেশন মেথড হচ্ছে স্মল স্প্যাচুলা ইজ ইউজ টু অ্যাপ্লাই দ্য স্মুথ দ্য ওয়েট পার্টিকেল। তাহলে আমি কি করব, যে স্মুথিং করব, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করব, ধরো এটার এরকম যে একটা লেয়ার থাকবে, তাহলে মনে করি এটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের উপর আমি হচ্ছে এই ধরো আমি এখানে লেয়ার দিলাম, হ্যাঁ, লেয়ারগুলো দিলাম। লেয়ার দেওয়ার পর এখানে পানি থাকবে অবশ্যই, সেই পানিটাকে আমরা কি করব, ধরো এই যে আমরা বাইরের দিকে লেয়ারটাকে হচ্ছে ব্রাশ অ্যাপ্লাইয়ের মাধ্যমে স্মুথলি, হ্যাঁ, যে ওয়েট পড়ছে না, এটা তো ভেজা অবস্থা আছে, এবং বাইরে দিয়ে হচ্ছে একটা স্প্যাচুলার মাধ্যমে, ধরো এটা হচ্ছে আমার একটা স্প্যাচুলা, ধরো এইটা হচ্ছে আমার একটা স্প্যাচুলা, ঠিক আছে, স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে স্মুথলি এগুলোর উপর কি করবো, এগুলোর উপর স্মুথলি অ্যাপ্লাই করবো, হ্যাঁ, এই লেয়ারগুলোর উপর আমি স্মুথলি অ্যাপ্লাই করে সুন্দর করলে কি হয়, আস্তে 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 এইখানেও সেমভাবে ধীরে ধীরে এখান থেকে ওয়াটারগুলো বের হইতে থাকবে বাইরের দিকে, এবং সে একই কাজ করবো, ওয়াটারগুলো যখন বের হয়ে যাবে এখান থেকে, তখন হচ্ছে এই পানিটাকে মুছে ফেলবো, হ্যাঁ, এক্সেস ওয়াটারকে রিমুভ করে ফেলবো। আর সর্বশেষ যেটা ব্রাশ অ্যাপ্লিকেশন টেকনিক, এটা একটু ইন্টারেস্টিং। সেটা কেমন, সেটা হচ্ছে এই তোমার কাছে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাই লাইক এই জিনিস, আচ্ছা এই জিনিসটা আমি আবার আঁকাই। সেটা হচ্ছে ধরো এইটা, এই এর বাইরে লেয়ার দিলাম, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটে লেয়ার দিলাম ধরো, ঠিক আছে। তো এইখানে কি করব, যে এমন তুমি প্যাকিং করে বসাই দিছো, শেপ দেওয়া শেষ। এবার কি করবো, জাস্ট একটা স্প্যাচুলাতে কিছু ড্রাই পাউডার নিবা, ধরো একটা স্প্যাচুলাতে করে একটা কিছু ড্রাই পাউডার নিবা, হ্যাঁ, ধরো এগুলো হচ্ছে তোমার ড্রাই পাউডার, ওই একই ওই ইসেরই, মানে পোর্সিলিনেরই পাউডার নেবা, হ্যাঁ। তাহলে কি করবা, পোর্সিলিনে ধরো এই ইয়েলোগুলো হচ্ছে পাউডার, তো পাউডার নিয়ে ওটার একদম কাছে নিয়ে ব্রাশে করে বা স্প্যাচুলায় করে ওটার কাছে নিয়ে রাখবা, ফলে কি হবে, এর মধ্যে যে পানি আছে খুব কাছে যখন থাকবে, তখন এর মধ্যে থাকা ওয়াটারগুলো এই যে পাউডারের কারণে বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে, এর আকর্ষিত হয়ে অ্যাট্রাক্টেড হয়ে বাইরের দিকে চলে আসবে, বাইরে চলে, তখন তুমি কি করবে, যখন এই চলে এসে এই পাউডারটাকে তখন ওয়েট করে দেবে, হ্যাঁ, এই পাউডারটাকে তখন ভিজিয়ে দেবে, এইটাকে তখন কি ওয়েট করে ফেলবে। তো এইটাকে যখন ওয়েট করে ফেলবে, তখন কি করবে, তুমি সুন্দর মতো এই পাউডারগুলো সরাই ফেলবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা মেথড। তাহলে আর একবার বলি, ভাইব্রেশন মেথড হচ্ছে তুমি ভাইব্রেটর দিবা, পানি আসবে বাইরের দিকে, সেটাকে মুছে ফেলবা। আর ব্রাশ, এবারে স্প্যাচুলেশন মেথড হচ্ছে স্মুথলি ব্রাশটা অ্যাপ্লাই করার কারণে বাইরের সারফেসে, তখন হচ্ছে এই ওয়াটারগুলো একটু একটু বাইরে চলে আসবে, সেগুলোকে রিমুভ করে ফেলবা। 3 নম্বরটা সেটা হচ্ছে যে তুমি ড্রাই পোর্সেলিন পাউডারকে নিয়ে
এই ওয়েট যে প্যাকড যে পাউডার পার্টিকেল আছে, হ্যাঁ, পার্টিকেল ওয়েট পার্টিকেলের কাছে নিয়ে আসবে, তখন হচ্ছে এখান থেকে ওয়াটারটা বাইরে চলে আসবে। এবং এই যেগুলোকে হচ্ছে এই পাউডারগুলোকে হচ্ছে তখন কি হবে, ভিজে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তখন ওয়েট হয়ে যাবে, এই পাউডারগুলো ওয়েট হবে, তার মানে পানি বের হয়ে গেছে এখান থেকে, এবং আলটিমেটলি সেই জিনিসটা এই হবে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে ফায়ারিং, পোর্সিলিন, আরও টুকটাক যে জিনিসগুলো আছে ইনশাল্লাহ এগুলো আমরা দেখব। তো কিছু কোশ্চেন আছে পরবর্তীতে, পরবর্তী বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।